আনন্দ এবং আপনার সঙ্গে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। হাওড়া উপনির্বাচনের ফলাফল। একটা উপনির্বাচন, এত বড় রাজ্যের মধ্যে একটা লোকসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে ঠিক কতটা আগ্রহ থাকতে পারে, রাজনৈতিকভাবেই বা ঠিক কতটা তাৎপর্যপূর্ণ বা ইঙ্গিতবাহী হয়ে উঠতে পারে একটা লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। কিন্তু বস্তুত প্রায় নজিরবিহীনভাবে তাই হয়েছে। কেন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বা ইঙ্গিতবাহী বলছি? ইঙ্গিতবাহী তার কারণ আগামী পঞ্চায়েত নির্বাচনের একটা ফলাফলের আভাস বা একটা ইঙ্গিত কোথাও এই উপনির্বাচনের ফলাফলের মধ্যখান থেকে খুঁজতে চলেছে সমস্ত রাজনৈতিক দল নিঃসন্দেহে। আর রাজনৈতিক তাৎপর্যপূর্ণ যে তার সবথেকে বড় প্রমাণ সম্ভবত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাসিড টেস্ট ছিল এই হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। কতটা গুরুত্বপূর্ণ! মাননীয় মুখ্যমন্ত্রী নিজে 3 দিনে 4টি সভা এবং 1টি পদযাত্রা করেছেন, এতটাই গুরুত্ব দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই উপনির্বাচনের ঠিক কী ফলাফল হলো, যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের জন্য গোটাটা হাওড়া উপনির্বাচনের ফল থেকে মূলত এই 5টি বিষয় উঠে এলো বলে মনে করছে রাজনৈতিক মহল। ত্রিমুখী লড়াইয়ে হাওড়ায় জয়ী হলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য, তৃতীয় স্থানে কংগ্রেস। তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 4,26,273টি ভোট। শতাংশের বিচারে তৃণমূল পেয়েছে 44.52% ভোট। দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী পেয়েছেন 3,99,258 ভোট, শতাংশের বিচারে 41.70। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী সনাতন মুখোপাধ্যায় পেয়েছেন 96,727টি ভোট, শতাংশের বিচারে 10.10%। এই ইলেকশনটা খুব কঠিন ইলেকশন ছিল, যে কোনো ইলেকশন থেকে কঠিন। তাই মানুষের এই মহাজোট আজকে যে রায় হাওড়াতে দিয়েছে, আমরা কৃতজ্ঞ। আমরা তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2009 সালে কংগ্রেস তৃণমূল জোটের প্রার্থী অম্বিকা বন্দ্যোপাধ্যায় সিপিএম প্রার্থীকে 37,392 ভোটে পরাজিত করেছিলেন। এবার তৃণমূল একা লড়ে সেই ব্যবধান দাঁড়ালো 27,015। 2011 বিধানসভা নির্বাচনের নিরিখে হাওড়া লোকসভা আসনে কংগ্রেস তৃণমূল জোট প্রার্থী বাম প্রার্থীর চেয়ে 1,84,679 ভোটে এগিয়েছিলেন। এবার যে ব্যবধান দাঁড়ালো 27,000-এ। যদিও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে না লড়েও মোটের ওপর নিজেদের পুরনো ভোট ব্যাংক ধরে রাখতে সক্ষম হল তৃণমূল। সংখ্যালঘু অধ্যুষিত পাঁচলাতেও নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে সক্ষম হল তারা। উল্টো দিকে 2011 বিধানসভা নির্বাচনের পর থেকে একের পর এক উপনির্বাচনে সিপিএমের ভোট কমলেও হাওড়ায় কিছুটা সামাল দিতে পারল তারা। 2009 লোকসভা নির্বাচনে হাওড়ায় সিপিএম পেয়েছিল 44.27% ভোট। 2011 বিধানসভা নির্বাচনের লোকসভা ওয়ারি ফল অনুযায়ী হাওড়ায় সিপিএম পেয়েছিল 37.02% ভোট, আর এবার তারা পেল 41.70% ভোট। তবে হাওড়া উপনির্বাচনে ধাক্কা খেল কংগ্রেস। একা লড়ে দাগ কাটা তো দূরের কথা, উল্টে 1998 সালের পর থেকে হাওড়ায় গড়ে 13% ভোট পেয়ে এলেও এবার তারা মাত্র 10% ভোট পেল। একলা লড়ে হাওড়ার ফলাফলে উৎসাহিত মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এখন একলা চলোর সুর। সর্বশক্তির বিরুদ্ধে আমরা একক লড়াই করেছি এবং একা লড়াইয়ে মানুষ এটাই দিয়েছেন মেসেজ, ইটস এ মেসেজ, একলা চলোরে। একলা চলোর কথা বললেও আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি হাওড়ায় প্রার্থী দিলে তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এবার বিজেপির ভোটের সিংহভাগ তৃণমূলের দিকেই গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এমনটা হলে আগামী দিনে চতুর্মুখী লড়াইয়ের ক্ষেত্রে কংগ্রেস তৃণমূল জোট বাঁধা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এবিপি আনন্দ। আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার, আছেন নরেন চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লক নেতা, আছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, সিপিএম নেতা রবীন দেব এবং কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র আর কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানে এসে হাজির হবেন। আপনারা জানেন যে হাওড়ায়
7টি বিধানসভা কেন্দ্র নিয়ে একটি লোকসভা কেন্দ্র। আসুন আপনাদের দেখাই যে এই 7টি বিধানসভা কেন্দ্রের একেবারে কেন্দ্রওয়ারি ফলাফল বিশ্লেষণ করলে ঠিক কি পাচ্ছি আমরা। গত নির্বাচন 2011 নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল তো আমরা পাচ্ছি, যেহেতু অনেকে বলছেন যে 2011টা একটা অস্বাভাবিক স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে একটা স্পাইক, সেটাকে বাদ দিয়ে 2009টাও আলোচনার মধ্যে রাখতে আমরা পাশাপাশি 2009, 2011 এবং এই নির্বাচন অর্থাৎ 2013 একেবারে পাশাপাশি আপনাদের দেখাবো বিধানসভা কেন্দ্রওয়ারি ফলাফল। প্রথমেই বালি। প্রথমে দেখাবো 2009 জোট ছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের, সেই জোট পেয়েছিল 31,872টি ভোট এবং বামফ্রন্ট পেয়েছিল 59,626টি ভোট, ব্যবধান ছিল 27,754টি ভোটে। এবার দেখব 2011 এই কেন্দ্রে অর্থাৎ বালি কেন্দ্রে কি ফলাফল এসেছিল। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট পেয়েছিল 52,770টি ভোট এবং বামফ্রন্ট পেয়েছিল 46,170টি ভোট, ব্যবধান ছিল 6,600। আর এবার দেখাবো আজকে যে ফলাফল আমাদের সামনে এলো সেখানে কি রায় দিল বালির মানুষ। 2013তে তৃণমূল একা লড়ে পেল 41,963টি ভোট এবং বামফ্রন্ট 39,145টি ভোট, ব্যবধান 2011-র তুলনায় কমে এবং অবশ্যই 9-এর তুলনায় বামফ্রন্ট অনেকটা ওলটপালট হয়ে 2,818। এটা দেখালাম বালি। এবার আপনাদের দেখাবো উত্তর হাওড়া। উত্তর হাওড়ায় 2009 কি হয়েছিল, 11 কি হয়েছে আর আজকে যে ফলাফল এলো সেখানে ঠিক কি হলো। 2009 বামফ্রন্ট পেয়েছিল 72,093টি ভোট আর তৃণমূল কংগ্রেসের জোট পেয়েছিল 43,991টি ভোট, ব্যবধান ছিল অর্থাৎ বামফ্রন্ট প্রার্থী এগিয়ে ছিলেন 28,102 ভোটে। আর এখন 2011 হাওড়া উত্তরে 2011 তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট পেয়েছিল 61,466টি ভোট এবং বামফ্রন্ট প্রার্থী পেয়েছিলেন 41,858টি ভোট, ব্যবধান ছিল 19,608টি ভোটে। আর আজকে যে ফলাফল সামনে এলো হাওড়া উত্তরে দেখো। হাওড়া উত্তরে তৃণমূল কংগ্রেস একা লড়ে পেয়েছে 50,827টি ভোট এবং বামফ্রন্ট প্রার্থী পেয়েছেন 43,875টি ভোট, ব্যবধান 6,952টি ভোটে। এবার আপনাদের দেখাবো আরেকটি বিধানসভা কেন্দ্র মধ্য হাওড়া। মধ্য হাওড়ায় 2009 সালে যেখানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গে লড়েছিল জোটবদ্ধভাবে, সেখানে এই জোট পেয়েছিল 83,840টি ভোট এবং বামফ্রন্ট প্রার্থী পেয়েছিলেন 56,090টি ভোট, ব্যবধান ছিল 27,750টি ভোটে। 2011 জোট ছিল, জোটের প্রার্থী পেয়েছিলেন 1,03,184টি ভোট, বামফ্রন্ট প্রার্থী পেয়েছিলেন 52,514টি ভোট, ব্যবধান ছিল 50,670টি ভোটে। আজকে যে ফলাফল সামনে এলো মধ্য হাওড়ায়। মধ্য হাওড়ায় তৃণমূল কংগ্রেস একা লড়ে পেয়েছে 62,758টি ভোট এবং বামফ্রন্ট প্রার্থী পেয়েছেন 53,399টি ভোট, ব্যবধান 9,359টি ভোটে। এবার মধ্য হাওড়ার পর আপনাদের দেখাবো শিবপুর। শিবপুর সেই কেন্দ্র আজকে সকালে সব থেকে আগে ইভিএম খোলা হয়েছিল শিবপুরে। 2009 জোট প্রার্থী পেয়েছিলেন 85,710টি ভোট, বামফ্রন্ট প্রার্থী পেয়েছেন 57,294টি ভোট, ব্যবধান ছিল 28,416টি ভোটের। এবার 2011 শিবপুর বিধানসভা কেন্দ্রে কি হয়েছিল দেখুন। জোট প্রার্থী পেয়েছিলেন 1,739টি ভোট এবং বামফ্রন্ট প্রার্থী পেয়েছিলেন 54,335টি ভোট, ব্যবধান ছিল 46,404টি ভোটের। আজকে শিবপুর কি রায় দিলেন দেখাবো। তৃণমূল কংগ্রেস একা লড়ে পেয়েছে 69,327টি ভোট, বামফ্রন্ট প্রার্থী 62,280টি ভোট, ব্যবধান 7,047টি ভোটে। শিবপুরের পর এবার আমরা আসব দক্ষিণ হাওড়া। দক্ষিণ হাওড়ায় 2009 যেখানে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে জোট ছিল, সেখানে এই জোট প্রার্থী পেয়েছিলেন 81,425টি ভোট, বামফ্রন্ট প্রার্থী পেয়েছিলেন 80,038টি ভোট, ব্যবধান ছিল সামান্য ভোটের 1,387টি ভোটে।
2011-য় কি হয়েছিল হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দেখো। জোট প্রার্থী পেয়েছিলেন 1,01,066টি ভোট, বামফ্রন্ট প্রার্থী পেয়েছিলেন 69,644টি ভোট, ব্যবধান ছিল 31,422টি ভোটে। আর আজ কি বলল দক্ষিণ হাওড়ার মানুষ দেখাবো আপনাদের। বামফ্রন্ট প্রার্থী এখান থেকে পেয়েছেন 72,568টি ভোট এবং তৃণমূল কংগ্রেস একা লড়ে পেয়েছে 70,049টি ভোটের, ব্যবধান 2,519টি ভোটে বামফ্রন্ট প্রার্থী এগিয়ে আছেন। এবার আপনাদের দেখাবো হাওড়া দক্ষিণের পর সাঁকরাইল। সাঁকরাইল 2009 কি ছিল প্রথমেই দেখাবো। লোকসভা নির্বাচন জোট হয়েছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে, সেখানে সাঁকরাইলে 2009 জোট প্রার্থী পেয়েছিলেন 75,340টি ভোট, অর্থাৎ সাঁকরাইল থেকে লিড তার ছিল এই ভোটের সংখ্যা, এবং 59,786টি ভোট পেয়েছিলেন বামফ্রন্ট প্রার্থী, ব্যবধান ছিল 15,554টি ভোটে। 2011 জোট প্রার্থী এখান থেকে পেয়েছিলেন 88,029টি ভোট এবং বামফ্রন্ট প্রার্থী 70,172টি ভোট, ব্যবধান ছিল 17,857টি ভোটে। সাঁকরাইল আজ কি বলল? সাঁকরাইলে আজকে বামফ্রন্ট প্রার্থী লিড পেয়েছেন 68,339টি ভোটের, আর তৃণমূল কংগ্রেস একা লড়ে 61,737টি ভোট পেয়েছেন, অর্থাৎ ব্যবধান 6,602। সাঁকরাইলের পর আমরা দেখব পাঁচলা, সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র, প্রায় 40%-রও বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, গ্রামীণ পাঁচলা কেন্দ্র। সেখানে 2009 জোট প্রার্থী লিড নিয়েছিলেন 75,193টি ভোটে, বামফ্রন্ট প্রার্থী ভোট ছিল 54,699টি ভোট, ব্যবধান ছিল 20,494টি ভোটে। 2011 পাঁচলা বিধানসভায় কি হয়েছিল দেখাবো। জোট প্রার্থী এখান থেকে পেয়েছিলেন 76,628টি ভোট, বামফ্রন্ট প্রার্থী পেয়েছিলেন 64,510টি ভোট, ব্যবধান ছিল 12,118টি ভোটের। আর আজ পাঁচলার মানুষ কি বললেন দেখাবো। তৃণমূল কংগ্রেস একা লড়ে এই পাঁচলা থেকে পেয়েছে 69,612টি ভোট এবং 59,652টি ভোট পেয়েছে বামফ্রন্ট প্রার্থী, ব্যবধান 9,960-এ। রবীন দেব এবং ওম প্রকাশ মিশ্র আমাদের সঙ্গে ইতিমধ্যে এই আলোচনায় যোগ দিয়েছেন। আমি অভিরূপদাকে দিয়ে শুরু করব। নিঃসন্দেহে অভিরূপদা, সারদা কাণ্ডের পর এটা প্রথম শাসক দলের সামনে নির্বাচনী লড়াই ছিল এবং একদিকে নিঃসন্দেহে বেস্ট পার্ট এটা যে নিজের ভোট ব্যাংক অনেকটা ধরে রেখেছে। পঞ্চায়েত ভোটের যদি সংকেত হয়, সেই সংকেত বিশেষ করে গ্রামীণ পাঁচলা এবং গ্রামীণ এলাকায় তৃণমূলের পারফরমেন্স যথেষ্ট ভালো, যার ফলে পঞ্চায়েত ভোটে নিঃসন্দেহে একটা স্বস্তির আশ্বাস। এবং সংখ্যালঘু অধ্যুষিত পাঁচলা, যেখানে প্রায় 40%-রও বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থাকেন, সেখানে 44.52% ভোট নিঃসন্দেহে তৃণমূলকে স্বস্তি দেবে। অর্থাৎ যে আপসুইং একটা ছিল সেটা তৃণমূল ধরে রাখলো। আমি কয়েকটা কথা বলবো। প্রথম কথা যে বামফ্রন্ট একটা ফলিং ট্রেন্ডে রয়েছে। হ্যাঁ, আমি 2011টা দুটো কারণে বাদ দিচ্ছি। একটা ওটা বিধানসভা, দ্বিতীয় কথা ওটা একটা আনইউজুয়াল ইয়ার। ওখানে একটা উন্মাদনা ছিল, একটা হাওয়া ছিল, একটা স্পাইক ছিল। যেমন একটা ড্রাউটের বছর আমরা দেখি না, ওটার সঙ্গে আমরা কখনোই পরের বছরটা তুলনা করে বলি না যে গ্রোথ অনেক বেশি হয়েছে। সেই জন্য আমি 11টাকে বাদ দিচ্ছি। আমি যদি 1999, 2004, 2009, 2013 এই 4টে বছর দেখি, বামফ্রন্টের 99 থেকে 2004-এ ভোট বেড়েছিল 50 থেকে 53.69, 3.69। কিন্তু তারপরে 2004 থেকে দেখতে পাচ্ছি একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড, 53 থেকে 44, 44 থেকে 41। অন দি আদার হ্যান্ড
যদি আমি টিএমসি এবং আইএনসি কে যোগ করি, অর্থাৎ অবাম ভোট হিসেবে যদি ভাবি, তাহলে কিন্তু 2004 থেকে তাদের ক্লিয়ারলি রাইজিং ট্রেন্ড। 2004-এ দুটো যোগ করে 43.28%, সেখান থেকে 54.15, সেখান থেকে 54.6, অর্থাৎ নন লেফট ভোট কিন্তু রাইজ। হ্যাঁ, এর থেকে আমি এই কনক্লুশনটা ড্র করব। আমি একবার আরেকবার আপনার সঙ্গে রিপিট করি, আমাদের কাছে যে তথ্য পরিসংখ্যান 2009 এই যেখানে জোট হয়েছিল সেখানে 48.04 ছিল এই বাম বিরোধী কংগ্রেস তৃণমূলের ভোট। আচ্ছা, আমি তাহলে একটু ভুল করলাম, কারণ আমি অ্যাকচুয়ালি মানে এবিপি আনন্দ থেকে এই সংখ্যাটা নিয়েছিলাম। 2011-এ 54.14, অথচ এই 2013-এ আপনি যদি তৃণমূল কংগ্রেসের 44.52 তার সঙ্গে কংগ্রেসের 10.1 যোগ করেন, তাহলে সেটা কিন্তু আবার 2011-এর তুলনায় বাড়ছে একটু বেশি, একদম 54.6, একদম ঠিক। অর্থাৎ একটা রাইজিং ট্রেন্ডে আছে, অর্থাৎ বাম বিরোধী ভোট যেটা আছে সেটা কিন্তু উপরন্তু বেড়েছে, সেটা কমার কোনো লক্ষণ নেই। বামেদের পক্ষে উদ্বেগের কিনা রবীন্দ্র বলবেন, কিন্তু এখানে রবীন্দ্র পাশাপাশি আরেকটা ফিগার আমি আপনার সামনে রাখি, সেটা হচ্ছে ধরুন কংগ্রেস এবং বামফ্রন্ট দুজনেই সরকার বিরোধী। আমি যদি জাস্ট শাসক দল বিরোধী ভোটটাকে যোগ করি, তাহলে কংগ্রেসের 10.1 এবং সিপিএম এর 41.7 যদি যোগ করি 51.8, এটা কিন্তু সরকারের পক্ষে উদ্বেগেরও। আমার ঠিক কথা, কিন্তু এইখানে মানুষের রায় 51% মানুষ সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে। সিপিএম কংগ্রেস একসাথে বিধানসভায় জোট করে একটা না জোট না, আমি আনলাইকলি আর কি, মানে এটা আমি জোটের হিসাব করছি না, আমি জাস্ট না ঠিক আছে, সে তো ঠিকই, কিন্তু আমি বলবো যে একটা সরকার যখন ক্ষমতায় থাকে দিয়েছেন 1 লাখ 14, তো আপনি আবার যোগ করছেন কেন? না আমি উল্টোটা যোগ করছি, টিএমসির সঙ্গে যোগ করছি না, আমি বলছি কংগ্রেস এবং সিপিএম মানে একসঙ্গে হবে, এটা আনলাইক বিরোধী ঠিক আছে, সে তো ঠিকই আছে সরকার বিরোধী, কিন্তু হ্যাঁ 21শে সেপ্টেম্বর 2012-র পর কংগ্রেস আর তৃণমূলের সঙ্গে এই রাজ্যে নেই, সে তো একদম ঠিক কথা, কিন্তু আমি যেটা বলছি যে তৃণমূল তার জায়গাটা মোটামুটি আবার জুড়ে যাবেন এরকম কোনো গ্যারান্টি আছে? বলা যায় না, কে বলতে পারে। তবে আমি যেটা বলছি যে তৃণমূল তার জায়গাটা মোটামুটি ধরে রেখেছে, এবং কংগ্রেস 2009টা তো আমরা আলাদা করতে পারছি না, কিন্তু 2004-এ কংগ্রেস 16.68% ভোট পেয়েছিল, সেখান থেকে কিন্তু কংগ্রেসের কমে গেছে ভোট, 10.1% হয়ে গেছে। তৃণমূলের সেখানে আপনি বলতে পারেন না, কারণ 9 বা 11-র কোনোটাই অ্যাবসলিউট তৃণমূলের ভোট নয় তো। না সেই জন্য আমি বলছি না, আপনি ধরতে পারছেন না তৃণমূলের, আমি ধরছি না তো, এই জন্য আমি সেই জন্য 2004-এর সঙ্গে তুলনা করছি। 2004-এ কি 2004-এ কংগ্রেসের 16% ভোট ছিল, এবারে সেটা 10%। আমি একটু আমি আরেকটু ফিগার দিয়ে 16 2013 10 এইটা ধরে কংগ্রেসের ক্যালকুলেশন, না আমি আরো বেটার এভারেজ এইটা ধরে কংগ্রেসের 44-এ পড়েছিলাম কিভাবে হবে? আপনি ক্যালকুলেশন সবাই অন্যান্যরা বলছেন, আপনার পক্ষে কিভাবে যাবে? আপনাদের পক্ষে আমাদের পক্ষে একসাথে থাকলে ভোট কি বলছেন কি? 16% ক্যালকুলেশন ভোট দিয়েছে 2004-এর নরেন্দ্র প্লিজ মানুষ ভোট দিয়েছে। আমি সরকারের পক্ষে 44, সরকারের বিরুদ্ধে 50। যেহেতু অভিরূপদা কংগ্রেসের ফিগার দিল, আমি আবার বলছি যে কংগ্রেসের আমরা যখন অ্যাভারেজ করি, এই সূত্র, এই স্পাইক যেহেতু স্ট্যাটিস্টিক্সের হিসেবে বাদ দেওয়া যায়, সেহেতু 84 সালে যখন প্রবল ইন্দিরা গান্ধীর পক্ষে হাওয়া, সেখানে 56% ভোট পেয়েছিল কংগ্রেস। আমরা সেইটাকে এই গড়ের বাইরে রাখি স্ট্যাটিস্টিক্সের নিয়ম মেনে। তাই যদি আমরা করি, তাহলে 98 সালে কংগ্রেস পেয়েছিল 13.31% ভোট, 99 সালে 9.23% ভোট, 2004-এ একালোরে 16.68% ভোট, 2006 14.11% ভোট। গড়ে এটা যদি এই চারটে ফিগারই আমি গড় করি, গড়ে 13% ভোট কংগ্রেসের থাকছিলই, কমেছে সেটাই। আচ্ছা, এইবারে আরেকটা মানে সেই জন্য বলছি যে তৃণমূল মোটামুটি তার জায়গাটা ধরে রেখেছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে হাওড়াটা মূলত আরবান সেমি আরবান এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো মানে এখানে রুরাল এরিয়া নিশ্চয়ই আছে, কিন্তু তুলনামূলকভাবে কম।
এখন এটাও আমরা জানি যে একটা আরবান এরিয়াতে অ্যান্টি ইনকামবেন্সি বায়াসটা বেশি হয়, মানে যেহেতু শহরের মানুষ অনেক বেশি তাড়াতাড়ি রিয়াক্ট করে, আগেও তাই ছিল, অ্যান্টি সিপিএম ইয়েটা বেশি ছিল। সেক্ষেত্রে যদি আরবান এরিয়াতে তৃণমূল তার জায়গাটা ধরে রাখে, তাহলে আমি বলবো রুরাল এরিয়াতে আরো বেশি করে ধরে রাখবে। এর আরো দুটো কারণ আছে। একটা হচ্ছে 100 দিনের কাজ, যেটা সেটাতে কিন্তু খুব ভালো কাজ হয়েছে। সেখানে মানে টাকা খরচ করার ব্যাপারে পশ্চিমবঙ্গ 1 নম্বরে, 85% টাকা খরচা হয়েছে, এটা আমি একদম ওয়েবসাইট থেকে বলছি। দ্বিতীয়ত রুরাল ইলেকট্রিফিকেশন খুব ভালো কার হয়েছে। পকেট থেকে পাঁচলায় ভোটটা কমেছে, আর সাকরাইলে লেফট জিতেছে। না না, আমি বলছি পাঁচলায় তো, ভোটটা আপনি আপনাদের আরবান এরিয়া, আরে কি মুশকিল, একটু দাঁড়ান, একটু আমি শেষ করে নিই তারপর বলছি। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, একটা প্রশ্ন উঠলো যে বিজেপি থাকলে ভোট পাল্টে যেত, কারণ বিজেপি 4% ভোট নিয়ে নিত, তার ফলে ভোটের ফলটা পাল্টে যেত। অভিরুদ্ধ বিজেপির আমি আসবো অভিরুদ্ধ, তার আগে একটা কথা বলি। আপনি যেটা বলছেন যে আরবান এরিয়ায় সবসময় অ্যান্টি ইনকামবেন্সি বেশি থাকে, আমি পাশাপাশি আরেকটা কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছি যে ধরুন তৃণমূল কংগ্রেসের সাউথ বেঙ্গলে একেবারে দুর্গ হচ্ছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং হাওড়া। সেটাও তো একটা ফ্যাক্টর যে হাওড়াতে অ্যান্টি ইনকামবেন্সি আমি সেটা মেনে নিচ্ছি, সেটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওভারঅল আমি বলবো যে মানে তাড়াতাড়ি যে রিয়াকশনটা, মানে একটা রুলিং পার্টির 2 বছরের মধ্যে যে রিয়াকশনটা, সেটা আরবান এরিয়া থেকে আসাটাই বেশি স্বাভাবিক। এবং সেখানে এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন, আপনি যে প্রসঙ্গে উঠছেন যে বিজেপি 2009 আমরা দেখেছি বিজেপি এ রাজ্য থেকে 3.8% ভোট পেয়েছে, যেটা প্রায় 37,000। 2011-এ 4.5% 49,000। সেইটা কি মনে হয় না যে এই জয়ের কিন্তু তৃণমূলের মার্জিনটাই হচ্ছে 27,000 প্লাস? সেখানে ধরুন লোকসভায় বিজেপি প্রার্থী দিল এবং নরেন্দ্র মোদী প্রজেক্ট করে বিজেপি নামলো লোকসভা ভোট, সেখানে একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে না? বা উল্টো দিক থেকে যে আজকে বিজেপি না থাকায় কতটা সুবিধা হলো তৃণমূলের? এখানে আমার দুটো বক্তব্য আছে। সেটা হচ্ছে জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না এই জন্যে যে যারা বিজেপিকে ভোট দিতেন, বিজেপি যদি দাঁড়াতো তাহলে যারা বিজেপিকে ভোট দিতেন তারা যে প্রত্যেককে তৃণমূলকে ভোট দিয়েছেন এমন তো নয়। তাদের মধ্যে কেউ কেউ হয়তো ভোটই দেননি। আমাদের মনে রাখতে হবে 7% কিন্তু ভোট কম পড়েছে বিজেপি ভোট। জেনারেলি আপনি যদি বিজেপি ভেবে কেউ ভোট দেয়, সে সিপিএম কে, বামফ্রন্টকে দেবে না, মানে বামফ্রন্টকে দেবে না, হয়তো সে ভোট জাতীয়, এমন হতেই পারে সে ভোট দেয়নি, এমন হতে পারে সে ভোটটা নষ্ট করেছে অন্য কাউকে দিয়ে, আদার্সদের মধ্যে দিয়ে। অতএব এক্স্যাক্টলি ওই 4% মানে আদার্সরা কিন্তু অবিরুদ্ধ 4%-এর কাছাকাছি ভোট পায়নি। না না পাইনি তো, আমি জানি, কিন্তু 7% ভোট তো কম হয়েছে। না নষ্ট করেছে, তাহলে নষ্ট করে, আরে 7% ভোট তো কম পড়েছে, সেইটা বলতে তার মধ্যে তো বিজেপি সেটা বলছে নষ্ট করেছে বলতে মানে আদার্সকে দিয়ে। না দুটোই আছে ওটার মধ্যে। আমি নষ্ট বলছি করেছে মানে আদার্স, কেউ হয়তো নষ্ট করেছেন, কেউ ভোট দেননি। হ্যাঁ, এটা তো আগে থেকে বলা যায় না। অতএব আমি সেটাই বলছি, এটাও বলা যায় না যে ওই ভোটটা ওইদিকে তৃণমূল, কোনোভাবেই বলা যায় না। সেই জন্য বলছি যে বিজেপি সবকিছু ডিটারমিন করে দিয়েছে, এইটা আমি মানতে একেবারেই রাজি নই। আমি রবীন্দ্রের কাছে যাব, কিন্তু তার আগে দেখাবো যে এই আজকে যে হাওড়া উপনির্বাচনের ফলাফল আমাদের সামনে এলো, তাতে তৃণমূল কংগ্রেসের পার্টি বিশ্লেষণ করে ঠিক কি পাচ্ছি। পঞ্চায়েত নির্বাচনের আগে হাওড়া উপনির্বাচনের ফল অক্সিজেন জোগালো তৃণমূলকে। একলা লড়ে শুধু আসন ধরে রাখাই নয়, সেই সঙ্গে নিজেদের ভোট ব্যাংকও মোটের উপর ধরে রাখতে সক্ষম হলো তারা। মনে রাখবেন, এটা একটা নতুন অধ্যায় শুরু হলো এবং নতুন অঙ্ক, যে অঙ্ক আগের কোনো অঙ্কের সাথে মিলবে না। আর এই সময় হাওড়ার প্রচুর লোক বাইরে থাকে, যারা জেনারেল ইলেকশনে আসে, যারা জরির কাজ করে, সোনার কাজ করে, মুম্বাইতে থাকে, দিল্লিতে থাকে, এটা মাথায় রাখতে হবে। তারা কেউ বাই ইলেকশনে আসতে পারে না। তারপরে এই গরমকে উপেক্ষা করে মানুষের ভোট দেওয়া, এই টার্ন আউট হয়েছে, এটাই তো যথেষ্ট, এনাফ। বলে সবাই যে জিতা হয় ওই সিকান্দার হয়। আপনার 1 কি 2 দেখার দরকার নেই, জিতেছেন আপনি, এটাই বড় ব্যাপার। বাম বিরোধী ভোটের হারও কিছুটা বেড়েছে হাওড়ায়। 2009 কংগ্রেস তৃণমূল জোট বেঁধে লড়ে হাওড়া লোকসভা কেন্দ্রে 48.04% ভোট পেয়েছিল। 2011 জোটবদ্ধভাবে লড়ে হাওড়া কেন্দ্রে কংগ্রেস তৃণমূল পেয়েছিল 54.14% ভোট। এবারের উপনির্বাচনে তৃণমূল পেল 44.52% ভোট, কংগ্রেস পেল 10.10% ভোট।
দু দলের ভোটের শতাংশ যোগ করলে দাঁড়ায় 54.62%। অর্থাৎ হাওড়ায় 2011 তুলনায় বাম বিরোধী ভোট বাড়ল 0.48%। পাঁচলার মতো সংখ্যালঘু অধ্যুষিত এবং গ্রামীণ এলাকায় তৃণমূলের বড় ব্যবধানে এগিয়ে থাকাও পঞ্চায়েত ভোটের আগে তাদের কাছে স্বস্তির বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে সংখ্যালঘু ভোটাররা যে এখনো মমতার পাশেই আছেন, হাওড়ার উপনির্বাচনের ফল তার ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি সারদা কাণ্ডের বিশেষ কোনো প্রভাবও শাসক দলের ভোট ব্যাংকের ওপর পড়ল না, যা তৃণমূলের কাছে স্বস্তির বিষয়। এই ফলের ওপর ভর করে পঞ্চায়েতে ভালো করার বিষয়ে আশাবাদী মমতা। এই ইলেকশনের এই জয় আমাদের পঞ্চায়েত নির্বাচনে আরও ভালোভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। এটা হাওড়ার মানুষ তৃণমূল কংগ্রেসকে একক লড়াইয়ে জিতিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়িয়ে দিয়েছিলেন। তবে তৃণমূলের কাছে উদ্বেগের বিষয় হলো 2011 বিধানসভা নির্বাচনে হাওড়া জেলা বিরোধী শূন্য হলেও এবার একলা লড়ার জেরে দুটি বিধানসভা আসনে এগিয়ে গেল সিপিএম। এবিপি আনন্দ। রবীন্দ্র, আপনাদের কাছে আসবো। সেটা হচ্ছে 2011 তুলনায় নিঃসন্দেহে ভোট বেড়েছে। 37.02% ছিল, সেটা 41.7% হয়েছে। 2009 তুলনায় কিন্তু ভোট আপনাদের কমেছে। 2009 44.27% ছিল, সেটা এই আজকের ভোটে 41.7 এলো। কি বিশ্লেষণ আমাদের? আসলে না, প্রথমে আমি এই হাওড়ার নির্বাচক মণ্ডলীকে অভিনন্দন জানাই যে তারা যেভাবে এই এত বাধা বিপত্তি সত্ত্বেও তারা ভোট দিয়েছেন এবং নির্দিষ্টভাবে এই 2011 পর আপনি বললেন কোথা থেকে পেলেন 3%, 37 থেকে 41.7 হলে 4%, 3.7 মানে প্রায় 4%। স্বাভাবিকভাবেই 3.7, হ্যাঁ আমি তো বললাম প্রায় 3%, 5% হবে। স্বাভাবিকভাবেই 5% হবে। সেই জন্য আমি বলছি যে বৃদ্ধিটা বৃদ্ধি। আবার 2009 থেকে 2009 থেকে 3% কম ভোট পেয়েছে। আমি তো বলছি 2009 থেকে কমেছে এটাও, কিন্তু এখন আপনি 2009 সাথে তুলনা করার মানেটা কি? কারণ এই যে এতগুলি উপনির্বাচন হলো 2011 এই 20 মের পর, কোনোটাই কিন্তু লোকসভার সাথে, যখন জঙ্গিপুরের হলো জঙ্গিপুরের লোকসভা হলো, দক্ষিণ কলকাতারও লোকসভা হয়েছে, সেখানেও কার কি ভোট কমেছে সেটা দেখবেন তো। সেটা দেখতে গিয়ে প্র্যাকটিক্যালি আমরা দেখেছি 2011 পর যা ভোট হয়েছে প্রত্যেকটি ভোটে তৃণমূলের ভোট কমছে। আপনি আনইউজুয়াল আর ইউজুয়াল না, না না ওই তো বলছেন আপনাদের কথাটা, এখানেই তো আনইউজুয়ালটা বলছি। আর এইটাই তো হচ্ছে যে 2 বছরের মধ্যেই আপনার সঙ্গী রাখতে পারছেন না, সঙ্গী রাখতে পারছেন না তৃণমূল, সঙ্গী রাখতে পারছে না কংগ্রেসকে, সঙ্গী রাখতে পারল না এলসিউসিকে। আবার যাদের এই যে কংগ্লোমারেশন অফ বিভিন্ন সোসাইটির লোক যাদেরকে জড়ো করেছেন, ব্যক্তি সহ বিভিন্ন সংস্থা, তাদেরকেও এক জায়গায় রাখতে পারেননি। তার জন্য আজকের গানের এই আবার গানের লাইন আসছে, যেমন 15ই জানুয়ারি হলদিয়াতে বেঙ্গল লিডসেন অনুষ্ঠানে ধানুকাকে নিয়ে আর গোয়েঙ্কাকে নিয়ে একলা চলো গান, আজকে আবার একলা চলের কথা হচ্ছে। হতেই পারে, কিন্তু আমরা যেটা বলছি এটা একটা আজকে স্পষ্ট হচ্ছে, এটা হলুদ কার্ড দেখানো হলো। আমরা বামপন্থীরা এটাই চেয়েছিলাম যে এটা হলুদ কার্ড। আমরা বলিনি যে এই নির্বাচনের মধ্য দিয়ে এই রাজ্যে সরকারের কোনো বদল হয়ে যাবে বা কেন্দ্রের বদল হবে, আমরা বলিনি। আমরা বলেছি মানুষ এই সরকারের এই 2 বছরের মধ্যে যে অপকর্ম করে চলেছে তার বিরুদ্ধে অন্তত সরকারকে হলুদ কার্ড দেখানো, কারণ আমরা এই সরকারের পতন কখনই চাই না। আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইলেকশনে জিততে না পেরে, মানে জেতার পর ফলাফল প্রকাশের পর রিগিং বলতেন, আপনারা কটাক্ষ করতেন। আজকে আপনারা বলছেন সন্ত্রাস। রিপোল দাবি করলেন না কেন? আপনারা তো একটা রিপোল দাবি দেখাবো, আপনাকে দেখাবো রিপোল কেন দাঁড়িয়ে করেনি। আমি সেই তথ্যগুলি পেলে আপনিও তখন চমকাবেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমি ওই মানে মুখ্যমন্ত্রীর ভাষায় চমকানো বলছি না, কিন্তু আপনিও চমকে উঠবেন যে কি হতে পারে, কেন করিনি সেটা আমি পরে আসছি। আমি যেটা প্রথম বলছি যে এই নির্বাচনের ফলাফলের সুস্পষ্টভাবে ইঙ্গিতটা হচ্ছে যে তৃণমূল তার সমর্থন ক্ষয় পাচ্ছে। কি করে? আবার 2011 থেকে দেখবেন, 2009টা ভুলে যান,
কেন ভুল কেন 2009 বলেছে দিল্লি লোকসভা ভোট যেটা যেমন একটু আগে কেন ভুলে যাবে 2009 লোকসভা ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে কংগ্রেস যে ভোটটা পেয়েছিল সেটা তো শুনুন ধরে রাখা যায় না। এখানে আপনাকে মানে অধ্যাপক হিসাবে আমি গ্রহণ করি, কিন্তু আপনি বারবার আপনাকে আমি বলেছি যে কেন গ্রহণ করব, কেন 2009 সাথে তুলনা করছি না। আপনি যদি মুখ্যমন্ত্রীর বক্তৃতাটা দেখেন, যে ওই বক্তৃতার মধ্যে কোনো লোকসভার কথা ছিল না, রাজ্যের কথা ছিল, এমনকি পুরসভা পর্যন্ত ছিল। আপনি লোকসভা ছেড়ে দিন, মুখ্যমন্ত্রীকে তো সবই চালাতে হচ্ছে। আপনি ভোট হয়ে যাওয়ার পরে তার সাক্ষাৎকারে তিনি এই কথাগুলো বলছেন। সাক্ষাৎকারে নয়, আগে আপনি ভোটের ফলে খুশি ঠিক আছে না, ভালো মানে অল্পের আমরা নিশ্চয়ই রাজ্যবাসী এরকম একটা অরাজকতা বিশৃঙ্খলার বিরুদ্ধে দাঁড়িয়ে, এত সন্ত্রাসের বিরুদ্ধে, এত হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে তারা ঘুরে দাঁড়াবার প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন, এটাকে আমরা পজিটিভ বলে মনে করি। খুশি হলে কিছু বলার নেই। দ্বিতীয় কথাটা হচ্ছে ভয়ঙ্কর, যে এই ভোটের রায়টা কি প্রকৃত হাওড়ার মানুষের রায়? এখানটাই দেখবেন যে কথা উনি জিজ্ঞাসা করছেন বলে কেন করেননি। আপনাকে আমি বলছি যে এত কিছু করার পরও বলা হতো যে বালি 169 নম্বর বালি বিধানসভা কেন্দ্র, এত কিছু করার পরও একটা বুথ 11 নম্বর বুথ 169/11, 263টা বুথ পেয়েছে তৃণমূল, 3টে বুথ পেয়েছে বামফ্রন্ট, 3টে মাত্র বুথ। এরকম যে বুথগুলি, যে কথা উনি বললেন, কেন রিপোল চান, রিপোল চাইবে কে? এটা অন্তত সুমন্দে জানেন যে রিপোল চাইতে হলে ওখানে পোলিং এজেন্ট থাকতে হবে, প্রিসাইডিং অফিসারের কাছে নোট করাতে হবে, তার ডায়েরি রিপোর্টের প্রথম পোলিং অফিসার, তারপরে প্রিসাইডিং এজেন্ট ছিল না, ঢুকতেই দেয়নি। সে কথাই তো আপনি বারবার বলছি আমরা, যে এই টোটালি 79টা বুথ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে, সেখানে হচ্ছে প্রথম হচ্ছে 59টা বুথ যেখানে নাকি আমাদের প্রথম থেকে ঢুকতে দেয়নি, দেন হচ্ছে 12টার পর বের করে দিয়েছে, 12টার পর যাদের বের করে দিয়েছে তাদের রেজাল্টও দেখুন। আমরা পুরনো কথা মনে পড়ে যায়, আবার শুনুন, তাহলে পুরনো কথা বালিগঞ্জে ভোট হয়েছে, আপনি বালিগঞ্জের অধিবাসী, আপনি তো বালিগঞ্জে এই সমস্ত রবীন্দ্রা করেছেন, তার গৌরব ওরাও আর কি হাসিল করতে চান, সেটাই বলতে চাই। সেটাই বলছি যে কেশপুর 2000-এর কেশপুরের 953 আর 3, আর এখানে যা ঘটেছে এই বালিতে, হাওড়া নর্থের একটা অংশে এবং অন্য প্রান্ত, এটা একটু দেখা, একটা ব্যালট বক্স পর্যন্ত তুলে নিয়ে চলে গেছে পাঁচটাতে। এখন এই সব প্রত্যেকটি খতিয়ে দেখার, আপনারা বলবেন যে এখন বলছি, আমরা এখন বলিনি, আপনার উদ্দেশ্যে আমি এখন সবাইকে দেখাতে পারি। আমরা আগে চিঠি পাঠিয়েছি, চিঠি এখানে পাঠিয়েছি সিওর কাছে, আমাদের লেফট ফ্রন্টের লিডারশিপ মিস্টার সম্পদের কাছে, ইসিআর কাছে চিঠি পাঠিয়েছি। এবং আপনারা জানেন যে আমরা যেই চিঠি, এই সমস্ত ডকুমেন্ট পাঠাই, শুধু উই ওয়ান্ট টু স্পিক বলে পাঠাই না, আমরা পাঠাই ফ্যাক্টস দিয়ে, তার সব ডকুমেন্ট দিয়ে। এই ডকুমেন্ট আমরা আগেই দিয়ে গেছি, কোন বুথগুলি স্পর্শকাতর, কোনগুলি উত্তেজনাপ্রবণ, কোন বুথগুলি একবারে দখল হতে পারে, এইসব দিয়েছি। তা সত্ত্বেও দুঃখজনক ঘটনা হচ্ছে যে সেইগুলির ক্ষেত্রে প্রোটেকশন নেওয়া হয়নি। তা সত্ত্বেও এই জন্যই বললাম যে এই এত সত্ত্বেও মার্জিনটা এখনো মার্জিনটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আনছেন, জাতীয় নির্বাচন কমিশন আপনাদের অভিযোগ সত্ত্বেও সেখানে কোনো সিকিউরিটি পাননি আপনারা? শুনুন না কথা, আমি তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আনবো, আমি সেটাই জিজ্ঞাসা করছি। অপরাধ যারা করেছে অপরাধীদের চিহ্নিত করার দায়িত্ব ছিল, যতক্ষণ পর্যন্ত আজকে রেজাল্ট বেরিয়েছে, সার্টিফিকেট দেওয়া পর্যন্ত সব দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের। সেটা আপনার কাছ থেকে এই মুখ্যমন্ত্রী না জানতে পারেন, বা আপনার যাদের সাপোর্ট করেন তারা না জানতে পারেন, সেটা আমরা ভালো করে জানি যে ইলেকশন কমিশনের হচ্ছে দায়িত্ব। সেই দায়িত্বের ফলাফলে সিপিএম এর পার্টে কি উঠে এসেছে আমাদের বিশ্লেষণে, আজকের এই হাওড়া উপনির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখাবো। রক্তক্ষরণ সাময়িক বন্ধ,
2011 তুলনায় ভোট বৃদ্ধি। হাওড়া উপনির্বাচন থেকে সিপিএম এর এই দুটি প্রাপ্তি হলেও রক্তক্ষরণ স্থায়ীভাবে বন্ধ হলো কিনা সে নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে রাজনৈতিক মহলে। একই সঙ্গে সিপিএম এর স্বাস্থ্যের উন্নতি হলো কিনা তা নিয়েও যথেষ্ট সন্দিহান ওয়াকিবহাল মহল। 2008-এর পঞ্চায়েত নির্বাচন থেকে ক্ষয় ধরতে শুরু করে বাম দুর্গে। 2009-এর লোকসভা ভোটে সিপিএম এর ফল অত্যন্ত খারাপ হয়। এরপর 2011-র বিধানসভা নির্বাচনে ভরাডুবি। তৃণমূল ক্ষমতায় আসার পর উপনির্বাচনে বসিরহাট উত্তর বিধানসভা আসনটি বামেদের কাছ থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। সম্প্রতি রেজিনগর, ইংরেজবাজার এবং নলহাটি উপনির্বাচনেও বামেদের ভোটের হার কমে। এমনকি হলদিয়ায় পুরো ভোট দখলে রাখতে সক্ষম হলেও আসন কমে সিপিএমের, যার জেরে জোরালো প্রশ্ন ওঠে আলিমুদ্দিনের ঘুরে দাঁড়ানোর ডাক নিয়ে। এই প্রেক্ষাপটে হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে পরিস্থিতি কিছুটা সামাল দিতে সক্ষম হল সিপিএম, কারণ এক্ষেত্রে 2011-র বিধানসভা নির্বাচনের নিরিখে হাওড়া লোকসভা কেন্দ্রে তাদের ভোট বাড়ল, যা আলিমুদ্দিনকে কিছুটা বাড়তি উদ্যম দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও উল্টো দিকে 2009-এর লোকসভা ভোটের নিরিখে কিন্তু সিপিএম এর ভোট কমল। 2009-এর লোকসভা নির্বাচনে হাওড়ায় সিপিএম পেয়েছিল 44.27% ভোট। 2011-র বিধানসভা নির্বাচনের লোকসভা ওয়ারি ফল অনুযায়ী হাওড়ায় সিপিএম পেয়েছিল 37.02% ভোট, আর এবার তারা পেল 41.70% ভোট। অর্থাৎ 2011-র নিরিখে হাওড়ায় 4.68% ভোট বাড়ল বামেদের। সিপিএম এর দাবি, হাওড়ার ফল তৃণমূলের কাছে সতর্কবার্তা। যে সরকার থেকে, মানুষের এই বার্তা থেকে, জনগণের এই বার্তা থেকে প্রয়োজনীয় শিক্ষা নেবে এবং তাদের যে কাজকর্ম আগামী দিনে তার মধ্যে তার প্রভাব দেখতে পাওয়া যাবে। আলিমুদ্দিনের কাছে আরও একটি আশাব্যঞ্জক খবর হলো 2011-র বিধানসভা নির্বাচনে হাওড়ায় তারা একটি আসনেও জিততে না পারলেও এবার কিন্তু সাঁকরাইল ও দক্ষিণ হাওড়া এই দুটি আসনে তারা এগিয়ে রয়েছে। এবিপি আনন্দ। রবীন্দ্র, আপনি বলছিলেন এ সত্ত্বেও অভিনন্দন জানাচ্ছিলেন হাওড়া। আমি তো এই জন্যই প্রথম বললাম সামগ্রিকভাবে হাওড়া কেন্দ্রের, দ্বিতীয় হচ্ছে নির্দিষ্টভাবে সাঁকরাইল এবং হাওড়া দক্ষিণ তারা যে রায় দিয়েছেন, এবং আমি এর সাথে উল্লেখ করেছি আগেই বালি, যে বালির এত অপপ্রচার, আমরা নাকি বারবার এই এত কিছু করার পরও এই বুথগুলিতে এক পেশে ভোট করে পোলিং এজেন্ট পাঠাতে না দিয়েও 2828। আর আমরা এই ক্ষেত্রে আমি শুধু একটা কথা উল্লেখ করে রাখি, যে আপনি একটু আগে বলছিলেন যে তৃণমূলের অঙ্কটা তো ক্লিয়ার, এখানে 26,965 মার্জিনে জিতেছেন, আর 37,000 আর 49,000 ভোট যাতে এই ভোটটা অন্যদিকে না যায় তার জন্য তাদেরকে ওই যে ভদ্রলোককে অন্য রাজ্য থেকে এনে মানে তৃণমূলের এমপি হিসাবে চিহ্নিত করলেন, যার চার্টার ফ্লাইটে আসতে হয়, সেই তাকে দিয়ে বিজেপির সাথে বোঝাপড়া করার তার প্রতিফলনটা, সেটাও একটু বিবেচনার মধ্যে রাখতে হবে। আমি সুমনের কাছে আসবো। সুমন, এক হচ্ছে বিজেপির এই নির্বাচনের ময়দানে না থাকায় তৃণমূল কংগ্রেস বাড়তি সুবিধে পেয়েছে, যেহেতু বিজেপির 2011-র ভোটের 49,000 ভোট এবং 2009 ছিল 37,000 ভোট, একটা বিপুল অঙ্কের ভোট তৃণমূলের দিকে গেছে, যদিও তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে সিপিএমের দিকে গেছে। এই তর্ক বিতর্ক পাশাপাশি রবীন্দ্র সন্ত্রাস এবং জোর করে ভোট হতে না দেয় ইত্যাদি অভিযোগ করবেন। না, অ্যাকচুয়ালি এই ভোটের ফলাফল বেরোনোর পরে যেটা খুব অদ্ভুতভাবে দেখা গেছে যে বামফ্রন্ট অ্যাকচুয়ালি কোন বিষয়টার উপর অভিযোগ করবে সেটা নিয়েও কিন্তু তারা বিভ্রান্ত। সূর্যকান্ত মিশ্র তিনি বলছেন বিজেপি যোগাযোগ, বিমান বসু বলছেন সন্ত্রাস, রবীন্দ্রবাবু এখানে সন্ত্রাসের কথা বলছেন, কিন্তু সন্ত্রাস যেটা ওনারা ব্যাখ্যা করলেন বালি এবং উত্তর হাওড়া, এই দুটো জায়গাতে কিন্তু দীর্ঘদিন ধরে ওখানকার মানুষ জানেন ওখানে প্র্যাকটিক্যালি গণতন্ত্র ছিল না, 10টার মধ্যে ওনারা ভোট কমপ্লিট করে দিতেন। যে অভিযোগটা এবার বারবার করা হচ্ছে যে বালি এবং উত্তর হাওড়াতে ভোট করতে দেওয়া হয়নি, ওনাদের প্রচার করতে দেওয়া হয়নি,
ফর ইউর ইনফরমেশন, আপনি তো খবর রাখেন না সব ভোটের যে রেজাল্ট প্রকাশিত উত্তর হাওড়াতে দেখা গেল কংগ্রেসের একটু বলতে দিন অশোক ঘোষ 2 বার জিতেছে। না না, আপনি একটু বলতে দিন আমাকে। আরে আপনার কথার সময় আমি বলতে পারি, কিন্তু আপনার কথা আমার কথা শুনুন। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে উত্তর হাওড়া এবং বালির যে ভোটের ফল থেকে এটা পরিষ্কার যে উত্তর হাওড়া এবং বালির মানুষ তারা গণতান্ত্রিকভাবে তাদের মতাধিকার মানে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এবং আপনি তো জানেন যে 2009-এর আপনি যদি পরিসংখ্যান দেখেন, আপনি দেখালেন কিছুক্ষণ আগে যে তাহলে 58,000 ভোটে লিড নিয়েছিল তারা উত্তর হাওড়া এবং বালি থেকে। ফলে কি ধরনের সন্ত্রাস এবং রিগিং সেই সময় পর্যন্ত চলেছিল 2009-এ, যখন জোটবদ্ধভাবে কংগ্রেস এবং তৃণমূল লড়ছে, তাহলে খুব স্বাভাবিকভাবে সন্ত্রাসের অভিযোগটা একেবারেই ভিত্তিহীন। প্লাস আপনি দ্বিতীয়ত যেটা যদি দেখেন যে 2011-2009 থেকে যে মানে সিপিএম এর প্রতি মানুষের যে বিতৃষ্ণা, তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা কিন্তু অব্যাহত রয়েছে 2013 নির্বাচনে। কারণ আপনি যদি দেখেন যে 2009-এর পরিপ্রেক্ষিতে আপনি যদি দেখেন বা 2011-র পরিপ্রেক্ষিতে যদি দেখেন যে সেখানে কংগ্রেস এবং তৃণমূলের যে জোটের যে ভোটটা, সেই ভোটের থেকে কিন্তু এইবারে পার্সেন্টেজটা বেশি হয়েছে। আপনি দেখালেন যে 44.5 কংগ্রেসের সাথে টিএমসি এবং 10.10 কংগ্রেসের সাথে যদি কোনো কারণে মানে বাম বিরোধী ভোটের যে মূল যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা কিন্তু অব্যাহত রয়েছে। যারা কংগ্রেসকে ভোট দিয়েছে তারা তো সিপিএম বলছেন বাম বিরোধী মানুষের যে পাইটা সেটা ইনট্যাক্ট আছে, হ্যাঁ পালসটা সেটা কিন্তু জোট হোক বা না হোক অক্ষত রয়েছে। এবং সবথেকে বড় কথা যেটা যে আজকে একটা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে ভোটে লড়াই করতে হয়েছে, যে প্রত্যেকটা দল তাদের বিরুদ্ধে, এবং এটা তো বারবার ধরে প্রচার হয়েছে যে তৃণমূল কংগ্রেস সঙ্গী ছাড়া ভোটে জয়লাভ করে না। কিন্তু এই ভোট তো প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেস তারা সঙ্গী ছাড়াও লোকসভা ভোটে জয়লাভ করতে পারে এবং তাদের ভোট ব্যাংকে তারা অক্ষত রাখতে পারে। 2010-এর নির্বাচনটা 2010-এর নির্বাচনে সঙ্গী ছাড়া জিতেছিল, 2010-এর নির্বাচনে তাই দেখা গিয়েছিল যে ওই যে পুরসভার যে নির্বাচনগুলো হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস একা লড়াই করেছিল এবং জয়লাভ করেছিল। কলকাতা পুরসভার নির্বাচনে আপনারা দেখেছিলেন, সেখানেও দেখা গিয়েছিল সিপিএম বলছে একা লড়াই করেছে, বিধাননগরে তারা একা লড়াই করেছে। সিপিএম বলছে যে নিঃশব্দ, বিজেপি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নিঃশব্দ সঙ্গী। তৃণমূল আর কংগ্রেস আলাদা লড়াই করে কি তৃণমূল জিতেছিল? কোথায়? হাওড়ায়। হাওড়া কি পুরসভা? হ্যাঁ, হাওড়া পুরসভা তো এইটাই তো ব্যতিক্রম। হাওড়া পুরসভার 1 থেকে 15, আমি হাওড়ার মানুষ, 1 থেকে 15 নম্বর ওয়ার্ডে যে হারে আপনারা সন্ত্রাস চালাবেন, তাদের ভোটের ফলাফল এইবারের ভোটের ফলে এটা পরিষ্কার যে তারা কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। সবথেকে বড় কথা যেটা, 7% ভোট কম, 2011-র পরিপ্রেক্ষিতে বলার জন্য সেক্ষেত্রে কিন্তু বহু মানুষ জানে, দেখা যাচ্ছে বহু হিন্দুভাষী মানুষ যারা বালি, উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়াতে থাকেন এবং মধ্য হাওড়াতে থাকেন, তাদের অনেকেই কিন্তু তারা ভোটের সময় এখানে ছিলেন না। এবং অন্যান্য জায়গাতেও আপনি যদি বলেন পাঁচলা বা সাঁকরাইলের বহু মানুষ তারা বিভিন্ন কাজকর্মের জন্য তারা বাইরে ছিলেন। ফলে এই মানুষেরা তারা কিন্তু তারা এলে তৃণমূলকেই ভোট দিতেন, এটা একটা এক্সপেক্টেড, মানে সাধারণভাবে যেটা আগের যে ভোটের যে ফলাফল ছিল একটা পার্সেন্টেজ পেত, সবটা তৃণমূল পেত সেটা কথা নয়, কিন্তু ভোটের কিছুটা পার্সেন্টেজ তৃণমূল পেত। ফলে যে ভোটটা এখন দেখা গেল সেই ভোটে কিন্তু এটা সঠিকভাবে প্রমাণিত তৃণমূল কংগ্রেস তারা তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটাকে মোটামুটি অক্ষত রাখতে পেরেছে। কিন্তু তার মধ্যেও যেটা দেখা গেছে যে সাঁকরাইল এবং দক্ষিণ হাওড়ার ক্ষেত্রে যে সেই জায়গাগুলোতে তো অরূপ রায় তিনি তার সাক্ষাৎকারে তিনি বলেওছেন যে যদি সেই জায়গাগুলোতে পরবর্তীকালে দল বিশ্লেষণ করবে, তাদের কোনো দোষ ত্রুটি থাকলে বা ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করবে। আমার কাছে যেটা উদ্বেগের, সাঁকরাইলের এই ফলাফল আসার পর মুহূর্ত থেকে বোমাবাজি শুরু হয়। আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু আমি বলছি সেটা কিন্তু ভোটারদের পক্ষে নিঃসন্দেহে উদ্বেগের, স্বাভাবিকভাবে পাঁচলা এবং সাঁকরাইল যে জায়গাটা পঞ্চায়েত ভোট আগামী দিনে হতে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু তাদের যে সংগঠন শক্তিশালী করার একটা সুযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস পেল। যদি আমরা দেখতাম যে এই মানে সাঁকরাইলে যদি অল্প কিছু ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতো, হয়তো সেই সংশোধনগুলো হতো না, হয়তো এই ফলাফল স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে
সামলাইবে তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটাকে অক্ষত রাখার একটা প্রচেষ্টা শুরু করে। আমি আসবো এবার রবীন্দ্র, আমি আসবো কংগ্রেস এই উপনির্বাচন থেকে কংগ্রেসের পার্টি কি আমাদের ফাইন্ডিংস কি বিশ্লেষণ? সেই জন্যই তো বারবার ধরে হাওড়া উপনির্বাচনে জিতল তৃণমূল, পরাজিত হলেও 2011 বিধানসভা নির্বাচনের তুলনায় ভোট বাড়ল সিপিএম এর। উপনির্বাচন থেকে এই দুই দলের কম বেশি কিছু প্রাপ্তি হলেও কংগ্রেসকে একেবারে খালি হাতেই ফিরতে হলো। হাওড়ায় একা লড়তে নেমে পূর্ণ শক্তিতে ঝাঁপিয়েছিল কংগ্রেস। দলের সব বিধায়ক থেকে শুরু করে জয়রাম রমেশ, শাকিল আহমেদের মতো কেন্দ্রীয় নেতারাও হাওড়ায় প্রচারে নেমেছিলেন। হাতিয়ার হিসেবে পেয়েছিল সারদাকাণ্ডের মতো হাতে গরম ইস্যু, কিন্তু কোনোটাই কাজে এলো না কংগ্রেসের। দাঁত কাটার বদলে তাদের ভোট আরও কমে গেল। 1998 সালে হাওড়া কেন্দ্রে কংগ্রেস পেয়েছিল 13.31% ভোট। 1999 সালে হাওড়া কেন্দ্রে কংগ্রেস পায় 9.23% ভোট। 2004 সালে হাওড়া কেন্দ্রে কংগ্রেস পেয়েছিল 16.68% ভোট। 2006 সালে হাওড়ায় কংগ্রেস প্রায় 14.11% ভোট। অর্থাৎ তৃণমূলের জন্মের পর থেকে হাওড়া লোকসভা কেন্দ্রে গড়ে প্রায় 13% ভোট পেয়ে এসেছে কংগ্রেস, কিন্তু এবার তা কমে হল 10.10%। এই ফল প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে কংগ্রেসকে খোঁচা দিতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের প্রয়োজন, আমাদের প্রয়োজন নেই। আর একটা কথা বলি, প্রধানমন্ত্রী তো নিজেও বলেছেন না, কেউ কারো এনিমি চিরকাল নয়। আবার কেউ কেউ বলে মাই এনিমি, যে মাই এনিমি মানে ওদের এনিমি হচ্ছে আমার এনিমি, এরকম দুটো কথাই আছে, এপিটু হয় ওপিটু হয়। শুধু এসব বলে এখন ব্যাখ্যা করতে কোনো লাভ নেই। প্রয়োজনটা কাদের? আমাদের বাদ দিয়ে জঙ্গিপুর যদি ওরা লড়তো, টোটাল ভোকারটা হতো। আগামী দিনে কংগ্রেস তৃণমূল জোট হলে সেক্ষেত্রে দর কষাকষির রাজনীতিতে কংগ্রেস বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেল। জোট হলে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের শর্ত তাদের অনেকাংশেই মেনে নিতে হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ। ওমপ্রকাশ, দুটো স্পেসিফিক প্রশ্ন। এক, এই নির্বাচনে কি আরেকবার প্রমাণ হয়ে গেল যে এটা পশ্চিমবঙ্গে মেরুকরণ চলে, হয় তৃণমূল নয় বামফ্রন্ট বা সিপিএম, এর ভেতরে কংগ্রেস তৃতীয় শক্তি হিসেবে উঠে আসার যে সম্ভাবনা, একটা জোর ধাক্কা খেলো এক নম্বর। আর দুই হচ্ছে, এই ধাক্কা খেলো বলেই এইটা কি আপনাদের জোটের দিকে আরও ঠেলবে, এবং যখন জোট হবে তখন দরাদরির যে ক্ষমতা সেটা এক ধাক্কায় কংগ্রেসের অনেকটা কমে গেল? ওমপ্রকাশ দা। না, আমি আপনার কোনো প্রশ্নের সঙ্গেই আর কি একমত না, আমি ব্যাখ্যা করব। কিন্তু প্রথমে আমি মনে করি যে এটা খুব প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানানো। তাদের প্রার্থী জিতেছেন, অনেক কম ভোটে জিতেছেন, যেটা তারা প্রত্যাশা করেছিলেন তার পরিপ্রেক্ষে, কিন্তু অবশ্যই তাদের কাছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটা জয়, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এটাও ঠিক যে প্রথমবার একটা, যদিও তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের পরিচালনার দায়িত্বে রয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে সবচাইতে বড় রকম একটা চ্যালেঞ্জের মোকাবিলা তারা করেছে, কিন্তু সাকসেসফুলি তারা করতে পেরেছে, তারা নির্বাচনে জয়ী হয়েছে। আর এটাও ঠিক যে 1997 পর থেকে পশ্চিমবঙ্গে এক রকমের মেরুকরণের প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সেই মেরুকরণটা আলাদা আলাদা ভৌগোলিক জায়গায় আলাদা রকমের। মুর্শিদাবাদে আবার পোলারাইজেশনের কনটেক্সটে হয়তো তৃণমূল নেই, আবার মালদাতে সেটা নেই, বা আবার উত্তর 24 পরগনাতে হয়তো কংগ্রেস নেই। কিন্তু সব জায়গায় বাইপোলার, কিন্তু কোথাও জায়গায় তৃণমূল কংগ্রেস সিপিএম এর সঙ্গে একটা ট্রেন্ড থাকে, রাজনীতিগতভাবে বাইপোলার না, কিন্তু ইলেকট্রালি সেটা হয়ে যায়। তার কারণটা হচ্ছে যে একটা সাধারণ ধারণা আছে পার্লামেন্টারি ডেমোক্রেসি আর ইলেকট্রাল পলিটিক্সের কনটেক্সটে, তার বেনিফিশিয়ারি কিন্তু কংগ্রেসও, আবার অন্য জায়গায় আবার অন্য রাজনৈতিক দল হতে পারে। সেটা হচ্ছে যে আমার ভোট, আমি ধরুন যে এই নির্বাচনে আমি কংগ্রেসকে হারাতে চাই, বা এই নির্বাচনে আমি সিপিএমকে হারাতে চাই, বা এই নির্বাচনে আমি তৃণমূলকে হারাতে চাই। অনেকে জেতানোর জন্য ভোট দেন, অনেকেই আর কি মনে করেন যে মানে কম অপছন্দের কে, এই পরিপ্রেক্ষে ভোট দেন। আমার নিজের আর কি মত হচ্ছে যে সেটাই হয়েছে। 2009 সালের কনটেক্সটটা তো একটা আছে, 3.7% ভিক্টরি মার্জিন ছিল জোট প্রার্থী, 3.7%। সেটা কিন্তু উল্লেখযোগ্য, এবং সেটার সঙ্গে ভোট পোলিং পার্সেন্টেজ কমার হওয়ার সম্পর্ক না, সেটা কিন্তু নেই বর্তমানে।
এবং সেটা কিন্তু একটা অস্বস্তির কারণ হতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য। দ্বিতীয়ত এই সাঁকরাইল এবং পাঁচলা দুটো জায়গাতে কংগ্রেস যেখানে অপেক্ষাকৃতভাবে ভালো করেছে ভোটের অঙ্কে, পাঁচলাতে প্রায় 20,000-এর বেশি ভোট, সাঁকরাইলে 19,000-এর বেশি ভোট, এই দুটো কিন্তু হচ্ছে সম্পূর্ণ গ্রামীণ এলাকা। এই দুটো গ্রামীণ এলাকার মধ্যে একটাতে ফ্যাকচুয়ালি আমি কি ভুল বললাম? বলে দাও কি, মানে এতটা হয়নি পাঁচলার আর ইয়ের ক্ষেত্রে, মানে কি হয়েছে? পাঁচলায় 17,000 আর সাঁকরাইলে 20,600। হ্যাঁ ঠিক আছে, 2,000। না, আমি বলতে চাইছিলাম যে মধ্য হাওড়াতে 19,000 মতো হয়েছে। এই 7টা অ্যাসেম্বলি সেগমেন্টের মধ্যে কংগ্রেসের যেটা ফার্স্ট 3টা অ্যাসেম্বলি সেগমেন্ট যেখানে বেটার করেছে সেটা দুটো হচ্ছে কিন্তু রুরাল এরিয়া। আরেকটা ইস্যুটা হচ্ছে যে উত্তর হাওড়া এবং বালি নিয়ে আমরাও অনেক কথা বলেছি, সিপিআইএমও অনেক কিছুই বলেছে, আর অন্যভাবে দেখতে গেলে কিন্তু একরকমভাবে প্রমাণিত হয়েছে। আমি 2006 সালে বিধানসভা নির্বাচনে 7টা অ্যাসেম্বলির মধ্যে, তখন পাঁচলা ছিল না, ডোমজুর ছিল, সবচাইতে ভালো রেজাল্ট ছিল কংগ্রেসের তুলনামূলকভাবে। 19,000-এর বেশি ভোট মনোজ পাণ্ডে তখন দাঁড়িয়েছিলেন, তিনি পেয়েছিলেন। সেই উত্তর হাওড়াতে আমার ভোট কমে হয়েছে 9,000, অর্থাৎ 10,000 ভোট উত্তর হাওড়াতে আমরা কম পেয়েছি। বালিতে আমাদের ভোটটা খুবই কম ছিল, আরও কমেছে। কারণটা হচ্ছে যে এই যে একরকমের অস্বাভাবিকতা ছিল উত্তর হাওড়া আর বালির ভোটে সিপিএমের জমানায়, ভয়ঙ্কর রকমের অস্বাভাবিকতা ছিল, এবং সেই অস্বাভাবিকতা যখন আর কি ধূলিসাৎ হয়েছে কিছুটা হলেও 2009-এ, 2011-তে সম্পূর্ণভাবে, কিন্তু সেই অস্বাভাবিকতা আর যে লভ্যাংশ বেনিফিটটা প্রপোর্শনেটলিও কিন্তু আমরা পেলাম না। তো তার কারণটা হচ্ছে যে গোটা এই অস্বাভাবিকতার একটা যেটা মহান চিত্র সিপিএমের আমলে হয়েছিল, ছোট ছোট চিত্র নাট্য খুব সম্ভবত তৃণমূলের সময় হয়েছে, কিন্তু আমি তাদের ভিক্টিকে কোনোভাবে কম গুরুত্ব দিয়ে দেখছি। এরপর থাকলো যে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমরা একা লড়ে দেখিয়ে দিয়েছি যে আমরা জিততে পারি। কংগ্রেসের ভোট কম হয়েছে, তার কারণটা হচ্ছে ভীষণ বড় রকমের সাংগঠনিক দুর্বলতা। আমাদের ইলেক্টেড কাউন্সিলর, যেটা তৃণমূলের তুলনায় বেশি, তারা কিন্তু অনেকেই দলে দলে যোগ দিয়েছেন। এমনকি ভোট চলাকালীন সময় একজন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। কেন দিয়েছেন, কি কারণে হয়েছে, সেটা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আর আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে তাদের শ্রীবৃদ্ধি ঘটুক, তারা পার্লামেন্টারি ডেমোক্রেসির পার্ট, এতদিন কোনো নির্বাচনে আলাদাভাবে দাঁড়াননি, এইবারও কার্যত আর কি বলতেই পারি রেটরিক্যালি যে একটা অদৃশ্যভাবেই হলেও বিজেপির সমর্থনটা ছিল, আর রাজ্য সরকারে তারা রয়েছেন। কিন্তু তারা যদি ভালো করেন ভালো কথা, কম্পিটিশন হবে, কনফ্লিক্টের জায়গা আমরা চাই না। কনফ্লিক্ট আর কম্পিটিশন যদি হয় সিপিএম, কংগ্রেস, তৃণমূলের মধ্যে, এই পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে তো ইতিমধ্যে একটা ওই ট্রাইপোলার একটা সিচুয়েশন রয়েছে, এটা 3-ওয়ে কন্টেস্ট রয়েছে, যেটা অন্যরকমভাবে যদি দেখেন যে বীরভূমে নির্বাচন, মালদায় নির্বাচন, মুর্শিদাবাদে নির্বাচন, অর্থাৎ একটা বড় জায়গাতে যে কিছুদিন আগে যে বাই ইলেকশনগুলি হলো তাতে হয়েছে। আর হাওড়াতে 16% ভোট 2004 সালে, আমি 2004 সালে যাদবপুরে দাঁড়িয়েছিলাম। কোনো জায়গাতে তৃণমূল কিন্তু সিটটা একটাই জিতেছিল, কিন্তু এটাও ঠিক, আর কংগ্রেস 6টা জিতেছিল, কিন্তু 33টা জায়গায় তৃণমূল কিন্তু সেকেন্ড হয়েছিল। অর্থাৎ হাওড়াতে কংগ্রেসের যে 16.70% ভোট কম্পেয়ার টু আদার কনস্টিটুয়েন্সি ইন অ্যান্ড অ্যারাউন্ড কলকাতা, সেটা কিন্তু বেশি ছিল। তার একটা অন্য হয়তো কারণ আছে, সেটা নিয়ে ব্যাখ্যাতে যাওয়ার দরকার নেই। আমি মনে করি আমরা যোগ্যতম প্রার্থীকে দাঁড় করিয়েছিলাম, আমাদের কর্মী সমর্থকরা সবাই আপ্রাণ চেষ্টা করেছেন, এবং কংগ্রেস সেটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে থাকবে, সেটা হচ্ছে যে পঞ্চায়েত ছেড়ে দিন, লোকসভা, এতে কি কংগ্রেস নিজের তরফ থেকে জোটে আগ্রহী হবে? এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের হাত ধরতে চাইবে? শুনুন, ভোটটা তো ট্রান্সফার হবে না এভাবে,
আর যে এই পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষে দেখতে গেলে সেটা আরো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা মনে করি যে তৃণমূল না প্রয়োজনীয়তা কোথায়, কারণ কি সিপিএম এর যে পলিটিক্যাল অবস্থান, ইকোনমিক পলিসি, সেইটাতে তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা সান্নিধ্যের জায়গাটা দাঁড়িয়েছে। রাজনৈতিকভাবে তারা আলাদা, কম্পিটিশন তারা আছে, কোনো যোগাযোগ হবে না, কিন্তু আলটিমেটলি তো ইলেকশনটা যতদিন যাবে পলিসি আর আইডিওলজিক্যাল ইস্যুতে হবে। সেই ক্ষেত্রে তৃণমূলের অবস্থান তো অনেকটাই দূরে চলে গেছে। বিরতি নিতে হবে, তার আগে আর মমতা ব্যানার্জি চাইছেন না, আমরা কেন চাইতে যাব? আপনারাও চাইছেন। ব্যাপারটা এটা খুবই দুঃখের ব্যাপার ওম প্রকাশ মিশ্রদের পক্ষে, যে জোটের ব্যাপারটা দিল্লিতে ঠিক করে কংগ্রেস, ওদের প্রায় কোনো সেই থাকে না। আমরা তো ন্যাশনাল পার্টি, আমরা তো নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, মানে যে ইঙ্গিতটা আপনাদের পার্টির নাম হচ্ছে অল ইন্ডিয়া, সেই নেই মূল জায়গা যেটা একজন সোনিয়া গান্ধী ঠিক করবে, মানে কালেক্টিভ কি জানাবে ওদের একজন। আমি বলছি যে তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারে যতটা তারা দলে একটা সরকারে একটা রাজ্য কংগ্রেসের অবস্থা কি খারাপ, আমি অগ্রগতির কাছে এটাই করব যে হাইকমান্ডের সঙ্গে আপনাদের যে অবস্থান সেটাও কি একটু দুর্বল হয়ে গেল না? যে হাইকমান্ড বলবে যে এই একালোরে এই ফল হয়েছে, তাহলে কংগ্রেসের সঙ্গে যাও, আমি জাতীয় স্বার্থটা আগে দেখব। আমার ধারণা একটা ভুল, প্রিমাইসটা ভুল, যে হাইকমান্ড আর ওই ব্লক কংগ্রেস কমিটি তারা আলাদা। প্রশ্নটা হচ্ছে যে একটা ওভারঅল ডিসিশন কোনো একটা সময় নেওয়া হয়েছে, এখন সেই রকম ডিসিশন নেওয়ার তো জায়গাটা নেই। তার কারণ যে আলটিমেটলি যদি ভোট ট্রান্সফার না হয়, এর আগে কেন আমাদের হাইকমান্ড বলতো যে তোমরা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তোমরা জোট চাইছো না, ঠিক আছে বুঝলাম, কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হচ্ছে 5% 7% কংগ্রেস ভোটারের, ঠিক আছে, সে হাওড়াতে হোক বা জলপাইগুড়িতে হোক। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি হচ্ছে যে পশ্চিমবঙ্গে পোলটা হচ্ছে টিএমসি, আগে পোল ছিল লেফট ফ্রন্ট, তার বিরুদ্ধে অবস্থান, এখন বর্তমানে পোল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় না চাইলে আমরাও জোট চাই না। একটা ছোট্ট বিরতির সময় তারপরে আবার এই আলোচনায় ফিরবে এবং অবশ্যই পঞ্চায়েত প্রসঙ্গ আসবে, কিন্তু তার আগে বিজেপির অবস্থান এবং বিজেপি না থাকায় কার ঘরে সেই সুবিধের ফসল উঠল সে প্রসঙ্গ, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতির সময়। আলোচনার এই পর্বের শুরুতেই বিজেপি কত বড় ফ্যাক্টর সেই আলোচনায় আসবো বিশ্বনাথ বাবুর কাছে, কিন্তু হাওড়া উপনির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে বিজেপির ভূমিকা, বিজেপির ছায়া কতটা দীর্ঘ, এতটাই দীর্ঘ কি যা নিয়ে বামেরা এবং তৃণমূল কংগ্রেস উভয় পক্ষের চাপানুতর চলছে এবং এক পক্ষ বলছে যে বিজেপি না থাকায় অন্য পক্ষের সুবিধা হয়েছে। বিজেপি ফ্যাক্টর কত বড় এই উপনির্বাচনের ফলাফলে দেখাবো। হাওড়ার উপনির্বাচনে জয়ী তৃণমূল, ব্যবধান ২৭,০০০। একলা লড়ে ভোটে জিতে এখন আগামী দিনেও একলা চলার কথাই ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ এটাই দিয়েছেন মেসেজ, ইটস এ মেসেজ, একলা চলো রে, তোমরা একলা চলো, মানুষ তোমাদের এগিয়ে নিয়ে যাবে, কারো শক্তির দরকার নেই, একটাই শক্তি, সব অনৈতিক জোটের বিরুদ্ধে মানুষের মহাজোট। কিন্তু মমতার এই তত্ত্বের সঙ্গে একমত নয় রাজনৈতিক মহলের একাংশ। তাদের প্রথম যুক্তি, হাওড়ার উপনির্বাচনে তৃণমূল একা ৪৪.৫২% ভোট পেলেও বিরোধীরা পেয়েছে প্রায় ৫২%। এর মধ্যে সিপিএম এর ৪১.৭০% এবং কংগ্রেসের ১০.১০%, অর্থাৎ প্রায় ৫২% মানুষ শাসক দলের বিরুদ্ধে ভোট দিয়েছে। একলা চলে একবার উনি একলাই হয়ে গেছিলেন, একজন মাত্র সাংসদ ছিলেন, তবে উনি বেশি দিন একলা থাকতে পারেন না, হয় কংগ্রেস না হয় বিজেপি, কারো না কারোর সঙ্গে যান। ওর বুঝতে হবে যে দলের মধ্যেও উনি ক্রমশ একা হয়ে পড়ছেন। बीजेपी की मदद के बाद भी अगर 27,000 वोट से जीती हैं और ममता बनर्जी जी और कांग्रेस जब पिछले बार लड़ी थी मिलकर तो 1,86,000 वोट से वो सीट जीत पाई थी वो, इसलिए स्वाभाविक रूप से ये जीत तो है, जीत होती है, एक वोट से भी हो वो जीती है ममता बनर्जी जी। लेकिन अगर चुनाव का विश्लेषण हम लोग करेंगे तो एक तरह से ये बीजेपी और की तरफ से तोहफा है ममता बनर्जी जी। দ্বিতীয় যুক্তি, হাওড়ায় এবার প্রার্থী ঘোষণা করেও প্রত্যাহার করে নিয়েছে বিজেপি। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, বিজেপির ভোটারদের একটা বড় অংশ তৃণমূলকে ভোট দিয়েছে।
2009 লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় 37,000 ভোট পেয়েছিল হাওড়ায়। 2011 বিধানসভা নির্বাচনে হাওড়ায় প্রায় 49,000 ভোট পায় তারা। বিজেপির প্রার্থী না থাকাতে একদিক দিয়ে যেমন তৃণমূলের সুবিধা হয়েছে, আবার বিজেপি প্রার্থী না থাকাতেও তৃণমূলের অসুবিধাও হয়েছে। দুটো বিচারই করতে হবে। যেমন আপনি ভাবছেন যে কোনো ক্ষেত্রে ভোট ট্রান্সফার হয়ে যেতে পারে, আবার এটাও কেন ভাবছেন না যে মুসলিম সম্প্রদায়ের ভোট বিজেপির সাথে তালমিল হওয়াতে সিপিএম এর দিকে চলে গেছে। আসন্ন লোকসভা নির্বাচনে যদি বিজেপি নরেন্দ্র মোদীকে সামনে রেখে লড়াই করে এবং হাওড়ায় প্রার্থী দেয়, তাহলে তৃণমূলের কপালে ভাঁজ পড়তে পারে, কারণ এবার তাদের জয়ের ব্যবধান মাত্র 27,000। তাই সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে জোট হলে তৃণমূলের লোকসভায় জেতার পথ যতটা মসৃণ হবে, জোট ছাড়া লড়াইয়ে গেলে রাস্তা ততটাই কাঁটা বেছানো হবে, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিশেষ করে হাওড়ার মতো তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটিতে যদি ব্যবধান মাত্র 27,000 হয়, সেক্ষেত্রে অন্য আসনগুলিতে একা লড়াইটা আরো কঠিন হয়ে যাবে তৃণমূলের। এর সঙ্গে এই উপনির্বাচনে হাওড়া দুটি বিধানসভা কেন্দ্র সাঁকরাইল ও দক্ষিণ হাওড়া আসনটিতে এগিয়ে গিয়েছে সিপিএম। সাঁকরাইলে সিপিএম এর জয়ের ব্যবধান 6,602, কংগ্রেস সাঁকরাইলে ভোট পেয়েছে 20,608। দক্ষিণ হাওড়ায় সিপিএম এর জয়ের ব্যবধান 2,519, কংগ্রেস দক্ষিণ হাওড়ায় ভোট পেয়েছে 11,013। অর্থাৎ কংগ্রেস তৃণমূল জোট থাকলে এই দুটি আসনেও সিপিএম এগিয়ে থাকতে পারত না, যার ফলে আগামী দিনে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, দুটো স্পেসিফিক প্রশ্ন। এক, সত্যি এই উপনির্বাচনের ফলাফল তৃণমূলকে এতটা আত্মবিশ্বাসী করে তুলতে পারে কিনা যাতে মনে হতে পারে আর জোটের প্রয়োজন নেই, একাই তৃণমূল আগামী সবকটা নির্বাচনে দুর্ধর্ষ ফল করতে পারে, নেতৃত্ব জায়গায় তার থাকতে পারে, অটুট রাখতে পারে? এবং দুই, বিজেপি কত বড় ফ্যাক্টর? সুমনদা, প্রথমেই আমি একটা জিনিস একটু বলতে চাই যে পিওর সেফোলজিক্যাল অ্যানালিসিসের দিক থেকে যদি বিচার করি, তাহলে সেফোলজিতে সুইং ফ্যাক্টরটাকে যখন আমরা পরিমাপ করি তখন সাম্প্রতিক নির্বাচনের প্রেক্ষিতে করি। অর্থাৎ এই যে একটা আলোচনা হচ্ছে না যে কোনটাকে আমি ভিত্তি বৎসর করব, এই ভিত্তি বৎসরটা কিন্তু 2011ও নয়, তার পরবর্তী পর্যায়ে যেখানে ট্যাঙ্গুলার কন্টেস্ট হয়েছে সেই পার্সপেক্টিভে আমি কিন্তু সুইং ফ্যাক্টরটাকে দেখব। সেই ফ্রেমওয়ার্কে যদি রাখি, সুইং ফ্যাক্টরটাকে মাথায় রাখি, তাহলে কিন্তু আপনি এক ধরনের ব্যাখ্যা পাবেন, 2009-এর প্রেক্ষিতে আরেক ধরনের পাবেন, 2011-র প্রেক্ষিতে এক ধরনের পাবেন। আমি ওই ডিটেলসে যাচ্ছি না। আমি স্পেসিফিক্যালি আমি আপনাকে যেটা বলতে চাই, এই নির্বাচনে অনেকগুলো মানে ডিসিশন হয়নি বলা যায়, আনডিসাইডেড ম্যাটার আছে। তার মধ্যে একটি বড় আনডিসাইডেড ম্যাটার হলো যে আমরা সকলেই জানি যে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে তৃণমূল কংগ্রেসের গড়, যেখানে তৃণমূল কংগ্রেসের পোলারাইজেশন ভার্চুয়ালি 90%-এর কাছাকাছি ছিল, মানে এর আগে যখন নির্বাচন হলো, এই যে মেরুকরণ 90% বিরোধী ভোটকে, মানে 100টি বিরোধী ভোটের মধ্যে 90টাই তৃণমূল নিতে পারছিল এর আগে, এই যে ফলাফলটা আসলো, এই ফলাফলে কিন্তু কংগ্রেস যতই হতাশা হোক না কেন, কংগ্রেসের যে 10% ভোটটা রয়ে গেল এটা, এবং যে জয়ের ব্যবধান 27,000 এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 96,000, অর্থাৎ প্রথম পার্টি এবং দ্বিতীয় পার্টির পাশাপাশি তৃতীয় পার্টি যে জয়ের ব্যবধানের থেকে কয়েক গুণ ভোট বেশি পেয়েছে, এটা কিন্তু সেফোলজির ক্ষেত্রে, মানে আমরা যখন বিশ্লেষণ করি, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মানে এটা ইন্ডিকেট করে যে দক্ষিণবঙ্গের মেরুকরণ যেখানে তৃণমূলের সর্বোচ্চ, সেখানেই যদি তৃতীয় পার্টি 10% ভোট পায়, তার মানে সারা রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারেই সবগুলো নিরাপদ, এটা ভাবার কারণ নেই। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু জোটের বাধ্যবাধকতার একটা জায়গা আছে। ঠিক তেমনি ভাবে আবার অন্য দিক থেকে আপনি দেখুন, কিন্তু এই আপনার যুক্তির এই মুদ্রাটার উল্টো পিঠটাও তো আছে, যে মানে মেরুকরণের প্রধান দুটো শক্তি তৃণমূল কংগ্রেস এবং সিপিএম কে ধরলেই 86% তারা কভার করে দিচ্ছে। আমি তো বলছি, আপনি দক্ষিণবঙ্গে যখন আপনি আসছেন, যখন তাতে এক ধরনের পাচ্ছেন, আপনি আরেকটু যখন উত্তরবঙ্গের দিকে যাবেন তখন সেই কারণে আমি বারবার বলছি। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাইছি, 27,000 ভোটে জয়লাভ হলো, কিন্তু গত দুটো নির্বাচনে 2009 বা 11 বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপি নির্বাচনে দাঁড়ায়নি পারতে। কিন্তু আপনি যদি প্রচারের দিক থেকে দেখেন,
তার প্রচারে বিজেপির ছায়া সবসময় ছিল, মুখ্যমন্ত্রীর মুখে ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে ছিল, মানে বিজেপির মানে অনুপস্থিতিতেও যেন অতি বেশি উপস্থিতি আমরা লক্ষ্য বললাম, দীর্ঘ ছায়া ছিল। এবং এই ছায়া কিন্তু কেবলমাত্র প্রচারে ছিল বলে যারা সুবিধা পেয়েছেন যে পক্ষেরই হন তারা সুবিধা পাননি প্রমাণ করতে খুব বড় ব্যস্ত ছিলেন, তার কারণ হাওড়ার উপনির্বাচনে এবং গোটা রাজ্যে সংখ্যালঘু ভোট একটা বড়। আমি আপনাকে বলছি 27,000-এর ব্যবধানে জয়লাভ, আর অন্যদিকে বিজেপি সাম্প্রতিক যে ভোটের ব্যাংক, ভোট ব্যাংক, সেটা হলো প্রায় দ্বিগুণ এই লোকসভা কেন্দ্রে। আর অন্য আবার উল্টো দিক থেকে আপনি যদি বলেন 2014 পার্সপেক্টিভেও যদি দেখেন যে এই মুহূর্তে আমরা যে গত কিছুদিন আগে আপনার হাউসেই যে এসি নেলসনের যে সমীক্ষা দেখেছি, এনডিএ রাইজিং, অর্থাৎ সর্বভারতীয় যে ঝোঁকটা চলছে সেখানে কিন্তু বিজেপি ইজ এ ফ্যাক্টর। এবং আপনি যদি ট্রেন্ড দেখেন, মানে একদম ফ্যাকচুয়াল ট্রেন্ড, 2009 37,000, সেটা 2011 49,000 এবং আমি সর্বভারতীয় 3.8 থেকে 4.5 জঙ্গিপুর দেখলে তো ডাবল ডিজিটে চলে। আমি সেই কারণেই বলছি এনডিএ যেহেতু রাইজিং, ফলে সেই রকম অবস্থাতে কিন্তু বিজেপি ফ্যাক্টর, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু তৃতীয় যে পলিটিক্যাল পার্টি, সেটা কংগ্রেস হোক বা বিজেপি হোক, তাকে বাইরে রেখে 42টা কনস্টিটিউয়েন্সিতে নিরাপদে জয়লাভ করা প্রায় অসাধ্য, মানে কঠিন হবে, কঠিন থেকে কঠিন হবে। আমি যে আর দুটো তিনটে বিষয় বলবো, যে ধরুন আমি যখন উপনির্বাচনগুলোতে যাচ্ছিলাম, উপনির্বাচন অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ আর বীরভূমের যখন যাচ্ছিলাম, তখন আমরা বারবার বলছিলাম যে লেফটের ভোট কমছে, এবং সত্যি তাই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনে দাঁড়ালেন ভবানীপুরে, তখন লেফটের ভোট সত্যি নেমে গেল, আমরা লক্ষ্য করলাম। এবং অন অ্যান এভারেজ লেফটের ভোট কম ছিল 8%, অর্থাৎ 2000-এর পরেও লেফটের অন অ্যান এভারেজ ভোট কম ছিল 8% করে, ব্যতিক্রম কয়েকটি কনস্টিটিউয়েন্সি। তাহলে সেখান থেকে যদি আমি লক্ষ্য করি, তাহলে লেফটের ভোট এখানে 4.75% বাড়ালো। এই বৃদ্ধিটা কিন্তু আর যাই হোক একটা জিনিস পরিষ্কার করে দেয়, যে লেফটের যে ক্ষয়টা হচ্ছিল, সেই ক্ষয়টা কিছুটা হলেও যে তারা আটকাতে পেরে কিছুটা নিজেদের ভোট শেয়ার বাড়াতে পেরেছে, সেটা ইন্ডিকেট করে। চতুর্থ বিষয় আমি বলবো যে এই নির্বাচনের ফলাফলের দুটো কনস্টিটিউয়েন্সি সেগমেন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট, একটা পাঁচলা, একটা সাকরাইলে 16টা গ্রাম পঞ্চায়েত আছে, দুটো বাদ দিয়ে 14টাই তৃণমূল কংগ্রেস চালায়, পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস চালায়। সাকরাইলে পঞ্চায়েত, বেশিরভাগ পঞ্চায়েতগুলো তৃণমূল কংগ্রেসের দখলে, পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। অথচ নির্বাচনের যে ফলাফলটা গ্রামীণ এলাকায় আমি পাচ্ছি, বিশেষ করে সাকরাইলের ক্ষেত্রে আমি বলবো যে ভার্চুয়ালি তৃণমূল কংগ্রেস থেকে অনেকটা ভোট, প্রায় 6000-এর বেশি ভোটে কিন্তু এগিয়ে গেল লেফট। এবং আপনারাও অনেকটা ভোট পেয়েছেন। আমি বলছি যে গ্রাম পঞ্চায়েত স্তরে আমার একটা রবীন্দ্র জানে, আমার একটা নির্দিষ্ট স্টাডি আছে, সেটা মানে 1998 থেকে 2003-এর পঞ্চায়েত নির্বাচন, 2003 থেকে 2008-এর পঞ্চায়েত নির্বাচন, এই 3টে বছর ভিত্তি বছর ধরে আমি স্টাডি করেছিলাম, যে যদি 100টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস বা বিরোধীরা দখল করে থাকে, পরের নির্বাচনে তাদের রিটেনশন ক্যাপাসিটি, মানে ধরে রাখার ক্ষমতা 75% তারা লুজ করে, মাত্র 25% তারা দখল করে, আবার রিগেইন করে। আপনি অর্থাৎ বলছেন যে মানে পরবর্তী নির্বাচনে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা তৃণমূলের 3-4 কারণ আছে, কিন্তু আমি যদি পাল্টা আর্গুমেন্ট আপনাকে দিই বিশ্বনাথ বাবু, সেটা হচ্ছে যে এই সাকরাইলে কংগ্রেস একটা বিপুল ভোট কেটেছে অন্য বাকি 6টা বিধানসভা থেকে অনেক বেশি, সেখানে বাম প্রার্থীর সুবিধা হয়েছে, সেটাও তো বলতে পারি। আমি ওই কারণে আপনি হিসাব করে দেখুন 7টার মধ্যে সাকরাইলে সবথেকে বেশি কংগ্রেস। আমি শুরুতেই তো ওই জন্য বললাম, ওই কারণেই বললাম যে কংগ্রেসকে বাদ দিয়ে বা তৃতীয় পার্টি বিজেপিকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস 42টি লোকসভা কেন্দ্রে এককভাবে চলার মতন অবস্থায় নেই। কিন্তু আপনি অন্য দিক থেকে ভাবুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে এটা তো প্রেসার ট্যাকটিক্স, আমরা সবাই জানি যে উনি কতটা হার্ড বার্গেনার। এখন এই সময় উনি পরবর্তী জোটের ক্ষেত্রে নিজের মানে মাসেলটা দেখিয়ে দিলেন, দর কষাকষি সুবিধাজনক অবস্থায় নিজের কার্ডটা প্লে করলেন। আমি আপনাকে সুমন আরেকটা কথা বলছি, যে আপনি এনডিএ শিবিরেও ঢুকলেন না, কথার কথা, আপনি ইউপিএ শিবিরে ঢুকলেন না। লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূলের কংগ্রেসের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হবে। কেন? লোকসভা নির্বাচনে অনেক ফ্যাক্টরের সাথে সাথে মানুষ স্থায়িত্বের প্রশ্নে কেন্দ্রীয় সরকারকে ভোট দেয়, এক, আপনি বলছেন ওখানেও একটা মেরুকরণ হয়, বিজেপি নয় একদম, মানে এনডিএ বা ইউপি এর একটা মেরুকরণের একটা প্রবণতা। উনি ভাবছেন তৃতীয় আঞ্চলিক শক্তির একটা উত্থান হবে, সেখানে নেতৃত্বে উনি থাকতে পারেন। কারণ একটা কথা, মানে কেউই থাকছে না, তো না, মানে কেউ আগ্রহ দেখাচ্ছে না, অ্যালায়েন্স হতে পারে, তো সেক্ষেত্রে
ফোর্সফুল অ্যারেঞ্জমেন্ট। বাঙালিরা আচ্ছা অ্যারেঞ্জমেন্ট, বাঙালিরা যারা ভোট দিচ্ছেন তারা হয়তো ভাবছেন যে আমাদের একটা ভয়েস যদি দিল্লিতে থাকে তাহলে আমাদের সুবিধে। সেক্ষেত্রে পোলের আগে যদি তৃণমূল কংগ্রেস ফ্লুইড অবস্থায় থাকে এবং তারপরে দরকার মতো উনি যেটা বলছেন সেটা রবীন্দ্র গতবার টের পেয়েছে 2009 তাতে শক্তিটাই কমে যাবে ওনার বক্তব্য। সেটা হচ্ছে যে এর আগে পর্যন্ত যে আপনি যদি লোকসভায় যদি ওইভাবে বলেন যে ওই কংগ্রেস বা বিজেপির মধ্যে ভোট ভাগ হয়ে যাওয়ার ব্যাপারটা, তাহলে কিন্তু এর আগে যখন বামেরা যখন বিপুলভাবে লোকসভার সিট ধরে রাখতো, অথচ তাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরির ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না। ফলে এইটা কিন্তু সর্বোচ্চ এই ব্যাখ্যাটা কিন্তু সমানভাবে চলে না যে এই জায়গায় পোলারাইজেশনটা কংগ্রেস বিজেপির মধ্যে হবে, মানে আঞ্চলিক শক্তি ভোট পাবে না। একটা তথ্য দিই, একটা তথ্য সুমন বললো তো বামেরা গভর্নমেন্ট ফরমেশনে কোনো ভূমিকা ছিল না। ফর ইউর ইনফরমেশন, আরে শোনো না আমার কথা শোনো না, আমরা 77-এ ছিলাম, আমরা 71-এ ছিলাম যখন ইন্দিরা গান্ধীর সাংঘাতিক, আমি কথা শোনো না, 71, 77, 96, শোনো না 91 মমতা ব্যানার্জি যখন কথা বলেন মন্ত্রী মুখ দেখেছেন কেন্দ্রীয় সরকারে, সেই মন্ত্রিসভাটা গঠন করার ক্ষেত্রে আমরা বামপন্থীরা বাইরে থেকে সমর্থন করেছি। কতবার এর মধ্যে করেননি সেটা বলুন। না কিন্তু আমি বিশ্বনাথকে তোমার একটা ফিরে যে 1,85,000 ভোটের ডিফারেন্স ছিল এই 2011-তে আমরা পিছিয়েছিলাম। আর এবার তুমি যে ব্যাখ্যাটা দিলে 96,743 কংগ্রেসের, আর এদের মার্জিন 26,965, এ ধরলে কিন্তু 1,23,000, কিন্তু তাতেও 62,000 মেকআপ। ঠিক আছে, আমি কংগ্রেস ধরো না, আমি সুমনদা আমি দুটো জিনিস একটু বলতে চাইছি। কেন লোকসভা নির্বাচনে প্রাক জোট এবং মানে তার নির্বাচনের পরের জোটের মধ্যে তফাৎ কি হয়? মানে গত 2009-এর লোকসভা নির্বাচনে আমরা স্পষ্ট লক্ষ্য করলাম, বামেরা যখন মায়াবতী ইত্যাদিকে নিয়ে একটা ফ্যাজাইল একটা থার্ড ফ্রন্ট গঠন করার চেষ্টা করলো, মানুষ কিন্তু এই নরবরের সরকারটাকে তেমনভাবে কেমন হবে সেটা নিয়ে মানুষ কিন্তু ভাবিত ছিল। এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সমস্যাটা হলো এনডিএ বা ইউপিএ যদি প্রাক অ্যালায়েন্সে না যায়, তাহলে যে সমস্যাটা হতে পারে যে মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হতে পারে বা ধারণা তৈরি হতে পারে যে সম্ভাব্য প্রজেক্টের প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী হবে কিনা, অন্য মন্ত্রী হবে কিনা। কিন্তু তার থেকেও বড় আমার যেটা মানে আরবান ভোট যদি আপনি লক্ষ্য করেন, আমরা এতক্ষণ রুরাল ভোট নিয়ে কথা বলছিলাম, বালি একটা কনস্টিটিউয়েন্সি যেখানে 100% আরবান ভোটার। আমি রবীন্দ্রদের অভিযোগগুলো 46টা বুথ ইত্যাদি এগুলো বাদই দিলাম, বালি উত্তর হাওড়া এবং দক্ষিণ হাওড়াতে তো হেরেই গেল, মানে পিছিয়ে গেল, শিবপুরেও তাই। এই আরবান ভোটের যে এক্সপেকটেশন, মানে আপনি যদি এটা যদি 2011-র প্রেক্ষিতে দেখেন, সেখানে প্রায় অধিকাংশ কনস্টিটিউয়েন্সিগুলোতে বালি আর উত্তর হাওড়া বাদ দিয়ে মানে সেখানে 62-65 এরকম ভোটের পার্সেন্টেজ ছিল তৃণমূল কংগ্রেসের এবং জোটের পক্ষে, মধ্যাকরার জোটের পক্ষে, আর অন্যদিকে লেফটের ছিল 30%, 32% মতন। আরবান ভোটের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে একটা প্রবণতা, মানে অন্তত সরকারের বিরুদ্ধে একটা ক্রিটিক সমালোচনার যে জায়গা তৈরি হয়েছে, তার রিফ্লেকশন পরিষ্কার ধরা পড়েছে। কেন সেটা চিরকালই কিন্তু ধরা পড়েছে, আরবান ভোট কিন্তু চিরকালই আমার ব্যক্তিগত ধারণা বেশি হয়েছে, আমার ব্যক্তিগত ধারণা না হলে কিন্তু অন্তত সেফোলজিক্যাল অ্যানালিসিসে বলে যে যেভাবে আরবান ভোটটা শার্পলি নেমেছে, যার জন্য ওই জন্য অরূপ রায়, আমি অনেস্ট বলবো, খুব অনেস্ট, যে উনি স্বীকার করেছেন যে ভোটটা আমার কমেছে, 1 লাখ এক্সপেক্ট করেছিলাম, হয়নি। এই যে হয়নিটা, এটা কিন্তু একটা বড় কারণ আরবান ভোট। এই আরবান ভোটে কংগ্রেসের 10% আপনাকে বাদ দিতে হবে। আমার কাছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট না 10%, তার মধ্যে একটা বড় অংশই ওদিকে চলে গেছে, সাকরাইলে পেয়েছে, সাকরাইলে দুটো মিলাতে হবে। সুতরাং ওইভাবে আপনি দেখতে পারেন আরবান ভোটের একটা ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা কোথা থেকে আসতে পারে? সাম্প্রতিক যে ঘটনাবলী, এবং আপনি হয়তো আমাদের শহরাঞ্চলের লোকরা ডিরেক্ট সারদার দ্বারা এফেক্টেড নয়,
কিন্তু হোয়াট হ্যাজ হ্যাপেন্ড এই সম্পর্কে একটা জেনারেল পারসেপশনের রিফ্লেকশন আরবান ভোটের মধ্যে যে অল্প কিছু লক্ষ্য করা গেছে, এটা কিন্তু মোটামুটি ভাবে একটা কিন্তু আমি নরেন্দ্রের কাছে যাবো। নরেন্দ্র, অনেকে রসিকতা করে বলছে যে আপনাদের টিমের ফিনিশিংটা ভালো নেই, মেসি রোনাল্ডো নেই। জঙ্গিপুরে 2536 ভোটে হারলেন, এটা 27,000। এই কোথাও কি ধরুন প্রচারের শেষ দিকেও যদি দেখেন যেরকম তেরে ফুড়ে উঠেছিল তৃণমূল কংগ্রেস, তো গোড়া থেকেই প্রচারে মুখ্যমন্ত্রী নিজে 3 দিনে 4টে সভা করেছেন, একটা পদযাত্রা করেছেন। কংগ্রেস একাধিক বড় মিটিং, শেষ দিনে একটা বিপুল র্যালি করেছে। কোথায় ছিল বামেরা? প্রচারের ক্ষেত্রেও কি আপনারা অনেকটা, মানে প্রচারের ক্ষেত্রে আপনারা তৃতীয় শক্তি হয়েছিলেন না? না, প্রচারে তো বামপন্থীরা এবারে তো প্রচারে বুদ্ধবাবু গিয়েছিলেন, সূর্যকান্ত মিশ্র সবাই গিয়েছিলেন। প্রচারটা ব্যাপার নয়, ব্যাপার হাওড়ার ইলেকশনে তৃণমূল কংগ্রেস জিতেছে, এটাই স্বাভাবিক। আর আমরা পরাস্ত হয়েছি নির্বাচনে, পরাজয়টা মেনে নিয়েই বলতে হবে। নির্বাচন হয়ে গেছে, এত সেটা নিয়ে বিতর্ক করে এখন লাভ নেই। প্রশ্ন হচ্ছে এখনও ভোট মিটে গেছে তো, এখন তো কোনো প্রশ্ন নয়। আপনি বালি আর উত্তর হাওড়া এবার ক্যামেরা পার্সন পাঠান, যে বামপন্থীরা একটা পোস্টারিং করতে পেরেছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যে একেবারে পরিষ্কার যে বিজেপির যে ভোট, সেই ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে, এটা আলোচনায় এসেছে বারে বারে এবং সাইলেন্ট থেকেছে, এবং এনডিএ প্রতি একটা সমর্থন আছে ভেতর ভেতর মমতা ব্যানার্জির, এইটা তৃণমূল কংগ্রেস বারবার প্রকাশও করে দিয়েছে। বালির ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যদি এতটাই একপেশে হয় আপনারা লড়াইয়ের ময়দানেই তৃণমূল সন্ত্রাস করে থাকতে দেয়নি, তাহলে 2800 ভোটে বালিতে লিড পেয়েছে। আমি সেইটাই বলছি। কেন বলছি, রবীন্দ্র মনে আছে, আমিও দেখেছি বালিতে যখন এসব কিচ্ছু করা যায়নি, নির্বাচনের 2 দিন আগে একটা পদযাত্রা 31 তারিখে, বড় বড় বাড়ি বলছি না, গলি থেকে গরিব মানুষগুলো ঠিক মুখটায় চলে এসছে, তাদের মুখে হাসি নেই, মুখে কথা নেই। এটা ফিল নিশ্চয়ই রবীন্দ্র করেছে, আমিও করেছি। তার মানে মানুষের ভেতরে একটা চাপা ক্ষোভ ছিল। এইটা যেটা আপনি দেখছেন বালিতে রেজাল্টটা, এইটা যদি ওই যে বুথ থেকে মানুষ উঠিয়ে দেওয়া হয়েছে, সব জায়গায় এজেন্ট বসতো, এই রেজাল্টটাই টোটাল রেজাল্টের উপর প্রভাব ফেলত। উত্তর হাওড়ার ক্ষেত্রেও তাই। উত্তর হাওড়া বালি যদি ভোটটা হতো, মানুষের স্বতঃস্ফূর্ততা থাকতো ভোটদান, ভোট উৎসব মানে গণতান্ত্রিক উৎসবের মতো ভোট হতো, তাহলে রেজাল্টটা ওই জায়গায় যেত না। এখন রেজাল্ট যেটা ঘটে গেছে সেটা প্রমাণ করে না। না না না, প্রমাণ করে না। আপনি প্রমাণ, আপনার কথাই তো প্রমাণ হবে না। 2009 আপনার কথা আপনি বলবেন, 56,000 আপনার কথা আপনি বলবেন, প্রমাণটা আপনার কথা হবে না। আপনার কথা তো প্রমাণ হবে না, আপনাকে প্রমাণ পেশ করতে হবে। থার্ড হচ্ছে যে আচ্ছা এই নির্বাচনে এটা বলেননি, আচ্ছা দাঁড়ান না, কোন নির্বাচনের দাবি করেননি, আর নির্বাচনের আগেও বলা আছে, কোথায় পুনর্নির্বাচনের দাবি করলেন না? নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে জিতেছে, যা ভোট পেয়েছে, তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে, দিল্লিতে নেই, তাই এই ভোটে মানুষ এই সরকারকে দেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এটা পরিষ্কার। আগের ভোটে ইউপিএর সঙ্গে ছিল তৃণমূল কংগ্রেস, ইউপিএ পার্টনার হবে, কংগ্রেসের জোট ছিল, দিল্লিতে সরকার করবে, সেই লক্ষ্যে মানুষ ভোট দিয়েছিল। তাই 11 সালের ভোটটা বা 9 সালের ভোটটা আর এই ভোটটা এক নয়। এবারের ভোটটা পিওরলি তৃণমূল পেয়েছে। বিশ্বনাথবাবু বলবেন আমার যদি ভুল হয়, যে পিওরলি পেয়েছে এই রাজ্যে একটা সরকার চালাচ্ছে তৃণমূল, সেই তৃণমূলকে দেখে ভোটটা আর বিজেপির সঙ্গে এই ভোটটা সেক্ষেত্রে আমি আপনার তো মনে হয় না, মানে ধরতে হবে। আপনি হাওয়ায় বলে গেলে আপনি হাওয়ায় আছেন বলে হাওয়ায় বলছেন, আপনি হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেন কথা, আপনি হাওয়ায় আছেন তাই হাওয়ায় বলে বললাম, হাওয়ায় মাটিতে পারে কে বলি। 51% অ্যাবভ অ্যান্টি গভর্নমেন্ট ভোট পড়েছে হাওড়াতে, জিতেছে তৃণমূল, হেরেছে বামপন্থীরা, অস্বীকার করার কিছু নেই। কংগ্রেস 10%, আরে বামপন্থীদের আমলে দেখবেন এই ক্যালকুলেশন করলে আপনাদের বেশি ভোট পড়তো, মাটিতে পারে কে বলুন, আপনি মাটিতে পারেন 10% দেখে হয়েছে। কিন্তু এই গভর্নমেন্টকে ভাবতে হবে 51% একবারে রাইটার্স বিল্ডিং এর 1 কিলোমিটারের মধ্যে যে কেন্দ্র, সেই কেন্দ্রে 51 এর অ্যাবভ বলছি, তাদের বিরুদ্ধে মত গিয়েছে। এটা সরকারকে ভেবে আগামী দিনে তাকে সরকার চালাতে হবে। আমি এই কথা বলতে পারি না এই নির্বাচনের রায় থেকে যে সরকার আজকে সরকার ছেড়ে দিক, এটা বলা উচিত না। কিন্তু এইটা বলতে পারি যে এই সরকারের পরিচালনার যে 2 বছর হয়েছে, এই 2 বছরে মানুষের মতামত, হাওড়া লোকসভা নির্বাচনে প্রায় 55% মানুষ এই সরকারের কাজে সন্তুষ্ট নয়, 44% মানুষ এই সরকারের কাজে সন্তুষ্ট। কারণ মমতা ব্যানার্জি দিল্লিতে গভর্নমেন্ট করতে যাচ্ছেন,
মমতা ব্যানার্জিকে দেখছে মানুষ এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। আমি একটা ছোট্ট কথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী নয়নদা, সেটা হচ্ছে 34 বছরের আমি যদি পরিসংখ্যান নিই, বহু ক্ষেত্রে ইনফ্যাক্ট একাধিক নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বিরোধী ভোট যোগ করলে সেটা বামপন্থী ভোট বেশি হবে। অবশ্যই ভারতবর্ষে কংগ্রেস 25% ভোটে গভর্নমেন্ট চালিয়েছে। 25 না 28। আরে ওই যুক্তিতে আসছেন কেন? আপনি তো আপনারই যুক্তির বিরোধিতা করছেন। আমি বলছি আপনি তো আপনারই যুক্তির বিরোধিতা এই ভোটটা, আমি এই ভোটটাকে আমরা এইভাবে দেখতে চাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে, যে 44 কুচবিহারে যান, ওখানে পঞ্চায়েতের জোটটা ঠিকঠাক করে করুন। কুচবিহারে আগে বামফ্রন্টের জোটটা ঠিক করে করুন। কুচবিহারে গিয়ে একজন বিধায়ককে মেরেছেন আপনারা, কুচবিহারে গিয়ে একজন বিধায়ককে মেরে হসপিটালে জোটটা আপনাদের বামফ্রন্টের ঠিক মতো হয় কিনা থাকলে কোচবিহারের কথা বলতেন না। লজ্জা থাকলে না কোচবিহারের কথা উত্তর হবে মুখে। আপনাদের লজ্জা নেই, আপনাদের লজ্জা নেই। কুচবিহারে যখন গুলি চালিয়ে আপনাদের আপনার ক্ষমতা বলতেন না। আজকে কোচবিহারে একজন বিধায়ক আপনাদের ফরওয়ার্ড ব্লক কে মার খেয়ে বিধায়ক সুমন কথা ঠিক মতো বলুন, বুঝে বলুন হচ্ছে কি এক ঘন্টার উপরে আমরা যে আলোচনাটা বালি ইত্যাদি নিয়ে করছি, ডমিনেশন পলিটিক্স, আপনি সাজালো দায়বদ্ধতা থাকলে আজকে কোচবিহার নিয়ে কথা বলতেন না। একজন বিধায়কের নেতৃত্বে বিধানসভায় জমা দিতে গেছে, দেখান ওটা, দেখান পাশেই চলছে, আপনি ওদিকে স্ক্রিনের দিকে তাকান, অনেকক্ষণ ধরে আপনার পাশে চলছে। আপনি শান্ত হয়ে একবার ছবিটা দেখুন, আমাকে দেখান, উনি দেখুন, আমরা সবাই দেখুন। আপনি বলছেন কোচবিহার বললেন, আমি আসবো তো মার দিয়েছে আবার বসেছেন নাকি? মার দিয়েছে বসেছেন, নির্দেশ দিয়ে বসেছেন, আপনি দেখুন না, আপনি দেখুন, উনি তো সারাদিন স্টুডিওতে, হ্যাঁ আপনি দেখুন না, আপনি অলরেডি পরীক্ষিত আপনারা। এবার ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ। আচ্ছা হ্যাঁ, তো এমএলএ কে মেরেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, মানুষ ফেলে দিয়েছে। এবার আদৌ কি হবে? একাধিক সংশয়ের, একাধিক জিজ্ঞাসার চিহ্ন উঠে এসেছে। দ্রুত আমরা দেখি যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন এবং রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে ওঠা প্রশ্নগুলো ঠিক কি। যত সময় যাচ্ছে ততই জটিল হচ্ছে পঞ্চায়েতের বাহিনী জট। একদিকে যখন বাহিনী জটিলতা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করছে বিরোধীরা, তখন বাহিনী নিয়ে পাল্টা কেন্দ্রের কোর্টেই বল ঠেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মহাকরণ থেকে মুখ্যমন্ত্রী দাবি করলেন কেন্দ্র জানিয়েছে অতিরিক্ত বাহিনী নেই, তাই এখনই পঞ্চায়েত ভোটের জন্য দেওয়া যাবে না। লিখেছে মিস্টার দীনেশ মাথুর, ডিরেক্টর অফ পার্টস, মানে হোম পার্ট ডিপার্টমেন্ট আর কি। I am directed to refer to your DO letter 103-CS/2013 dated 29th May 2013 on the above subject. It has not been found feasible to provide additional CAPF coils to government of West Bengal at this stage. আমি নিজে পাঞ্জাব গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছি, রাজস্থান গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছি, উড়িষ্যা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছি। শুধু তাই নয়, এদিন বাহিনী নিয়ে কমিশনের দাবিকে খোঁচা দিতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। 800 ফোর্সের কথা বলছিল আগে থেকে, 800 ফোর্স কি আছে ওদের? বারংবারই পর্যবেক্ষক না পাওয়ার অভিযোগে সরব হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এমনকি কমিশনের তরফে আদালতেও এই অভিযোগ জানানো হয়েছে। এই পরিস্থিতিতে পর্যবেক্ষক নিয়েও কমিশনকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। অবজারভার মানে কি? আমার গভর্নমেন্টে বিশ্বাস করুন, কাজ করার একটা অফিসার নেই, প্রিন্সিপাল সেক্রেটারি একা বসে আছে, সব চলে গেছে। আমার যদি কালকে বড় একটা ডিজাস্টার হয়, যেন না হয় টাচউড, মানুষের ক্ষতি আমি চাই না। এবার ফ্ল্যাটের সিচুয়েশনটা ভালো নয়, ওয়েদার দেখছেন, ওয়েদার একটু গোলমালও করছে। যদি কোনো ডিজাস্টার হয়, কে কাজ করবে? কে কাজ করবে? 22শে মে রাজ্য সরকারকে চিঠি দিয়ে কমিশন জানায় প্রথম পর্বের ভোটের জন্য মোট নিরাপত্তা কর্মী দরকার 1,46,183 জন। এর মধ্যে সশস্ত্র পুলিশ 95,000, লাঠিধারী পুলিশ 51,183। ভোট গ্রহণ কেন্দ্র ও বুথের জন্য দরকার
86,173 জন পুলিশ। এর মধ্যে সশস্ত্র পুলিশ 57,911 জন, লাঠিধারী পুলিশ 28,262 জন। এছাড়া অন্যান্য কাজে মোতায়েন থাকবে 60,010 জন নিরাপত্তা কর্মী। এর মধ্যে সশস্ত্র নিরাপত্তা কর্মীর সংখ্যা 38,089 এবং লাঠিধারী পুলিশ 22,921। মনোনয়নের সময় প্রয়োজন 320 কোম্পানি বাহিনী। এই পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয়, ভোটের দিন আদালতের নির্দেশ অনুযায়ী ভোট গ্রহণ কেন্দ্রে পুলিশ মোতায়েন করতে হবে। মনোনয়ন পর্বে পুলিশি চাহিদার কথা জানিয়ে 22শে মে কমিশন সরকারকে যে চিঠি দিয়েছে সেই মতো নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর আদালতের নির্দেশ কিভাবে পালন করা হবে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে নানা মহলে। এরই সঙ্গে বিরোধীরা এই প্রশ্নও করতে শুরু করেছে, শেষ মুহূর্তে চাইলে কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে না, এটা বুঝেই কি এতদিন অপেক্ষা করলেন মুখ্যমন্ত্রী? ছত্তিশগড়ে মাও হামলার পরে পরিস্থিতি আরও জটিল বুঝেই কি বাহিনী চেয়ে কেন্দ্রের কোর্টে বল ঠেলে দিলেন তিনি? সুমন ঘড়াই ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। এর পাশাপাশি আপনাদের দেখাবো মীরা পান্ডে আজকে সাংবাদিক সম্মেলন করেছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, কি বলেছেন তিনি দেখাবো। চিফ মিনিস্টার তো জানিয়ে দিলেন যে সেন্ট্রাল ফোর্স পাওয়া যাবে না, তাহলে কি করবেন এবারে? আমাদের কাছে ফর্মালি কিছু আসেনি। এই পরিস্থিতিতে কি করণীয় কমিশনের কাছে? উনি যখন অ্যানাউন্স করে দিচ্ছেন যে পাওয়া যাবে না। The High Court has also passed certain directions on the state government. ওনারা এটাকে নিশ্চয়ই ফলো করবে। ক্যামেরাগুলো পিছিয়ে নাও, ক্যামেরাগুলো আমরা তো অনেক আগেই কিন্তু ম্যাডাম একটা প্রশ্ন আছে, আপনাদের তো তাহলে এবার কোর্টকে জানাতে হবে যে হাইকোর্ট অলরেডি সার্টেন পোস্ট অ্যাভেলেবল করার কথা। তিনি 4 সপ্তাহ সময় অনেকটা দেরি হয়ে গেল না? 4 সপ্তাহ সময় না, আপনারা কি চেষ্টা করবেন আগে কিছু এটা? দেখুন, আমরা এখনো কিছু ফর্মাল জানি, মানে আপনি বলছেন এখন রাজ্য সরকারের দায়িত্ব সেটা কোর্টকে জানানো, কারণ অর্ডারটা কোর্টে। The direction has been given by the court both to the state government and the commission. Right. So we each have our responsibility. কোর্টকে জানানো, রাইট। আপনারা শুনলেন। আমি একেবারে প্রত্যেকের কাছে আসবো খুব সংক্ষেপে। এক হচ্ছে প্রথম পর্বে ভোটের জন্য রবীন্দ্র একদম পরিষ্কার ফিগারটা, যে আর্ম ফোর্স লাগবে 95,000, লাঠিধারী 51,000, দুটো যদি যোগ করি 1,46,000, মেরে কেটে 50 থেকে 60,000 হচ্ছে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ নিয়ে রাজ্যের ফোর্স। কি করে ভোট হবে? এক। দুই হচ্ছে এই ফর্মুলা কি সম্ভব? আপনারা কি মানবেন যে ধরুন দফা বাড়িয়ে দেওয়া হলো? সম্ভব? দেখুন, প্রথম থেকে 22শে মার্চ প্রথম ডিক্লেয়ার করলেন গভর্নমেন্ট, তখন থেকেই জানে যে কনস্টিটিউশনের নির্দেশ কি এবং আমাদের পঞ্চায়েত আইনের নির্দেশটা রাজ্য সরকারের জানা ছিল। তখন থেকে আমরা বলে আসছি যে সেন্ট্রাল ফোর্স লাগবে, কারণ এর একটা ট্রায়াল 23শে ফেব্রুয়ারি উপনির্বাচনে এবং লাস্ট এই যে পার্লামেন্টের উপনির্বাচন হলো, আজকে যার পর্ব শেষ হলো, সেখানেও 35 কোম্পানি, একটা 1851টা বুথের জন্য 35 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এসছে। তাহলে সেইটার বন্দোবস্ত করা যায়। জানুয়ারি মাসে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার নপরাজিৎ মুখার্জি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছিলেন, সেটাও কোর্টে প্লেস হয়েছিল বিশ্বনাথ সমদ্দারের, মাননীয় বিচারপতি বিশ্বনাথ সমদ্দারের কাছে। এইসব জানা সত্ত্বেও এবং 10 তারিখে রায় হলো, তারপরে আবার ডিভিশন বেঞ্চ 14 তারিখের নির্দেশে এখানে পরিষ্কার বলা আছে যে সেন্ট্রাল ফোর্স আনতে হবে। তো এখন এই 31 তারিখের চিঠি এখন মাননীয় মুখ্যমন্ত্রী এইসব পরে কি দেখাচ্ছে? 29শে মে, 29শে মে, আরে 29শে মের চিঠি, 29শে মের চিঠি পরে কি দেখাচ্ছে? লাস্ট যে রায় হলো কালকে, গতকাল, তাতেও পরিষ্কার বলেছেন যে গভর্নমেন্টকে এরপর কি হবে রবীন্দ্র? এই পরটা তার আর পর নেই, এই পরটা তো ওরা বুঝতে হবে, আমাদের কাছে কি করে জানা? এই একটু আগে বললেন কমিশনার যে রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন দুজনকেই বলেছেন। না, আপনি তো দায়ের পাটে যাচ্ছেন। আমি যদি ধরে নিই যে রাজ্য সরকার দায়ী, আগে থেকে জানা নেই না, কিন্তু সিচুয়েশন প্রথম ফেজে 1,46,000 লাগবে, মেরে কেটে 7,000 অন্য রাজ্য থেকে পাচ্ছে না, কেন্দ্র থেকে পাচ্ছে না। 29শে মে থেকে ইলেকশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজকে 9টা জেলার নমিনেশন শেষ হলো। আবার
দুটো পর্বে নমিনেশন পর্ব তাও শুরু হয়ে গেছে আজকে, লাস্ট যেটা হবে তারও আজকে থেকে শুরু হয়ে গেছে, 3 তারিখে শুরু হয়েছে, আবার আজ থেকে শুরু হয়ে গেছে। সুতরাং ইলেকশন পর্ব এই 17টা জেলাতেই শুরু হয়ে গেছে। এই শুরু হওয়ার পর এখন যদি আলোচনা হয় যে আমরা প্রথমেই বলেছিলাম আপনি কেন 9টা জেলা একসাথে করছেন, কেন 37,000 বুথকে রিস্ক নিচ্ছেন, বিহারের মতো 7-8 দফায় হওয়া সম্ভব কেন না? আমাদের এই 3 দফাতেই রেশনালাইজেশন করা উচিত, 3 দফাতেই করা উচিত। ঠিক আছে, আমি অভিরূপদার কাছে আসবো। অভিরূপ, একদম স্পেসিফিক যেটা বিরোধীদের বলে অভিযোগ যে মুখ্যমন্ত্রীর কথা নিয়েই যদি বলি যে 29 তারিখ উনি দিল্লিকে চিঠি দিলেন, 27শে মে অন্য রাজ্যকে চিঠি দিলেন। গত বছর অর্থাৎ 2012 সেপ্টেম্বর মাসেই 800 কোম্পানি সেন্ট্রাল ফোর্স চেয়েছিল কমিশন, আগে থেকে কেন ব্যবস্থা কাকে জানতে চাইলেন আপনার কাছে? অভিরূপদা, 14 তারিখে রায় হয়েছে, চিঠিটা কেন 29-এ গেল? 29-এ উত্তর দিয়েছে। হ্যাঁ, কেন কেন এই এতদিন দিয়েছে? আরে প্রশ্নটা চিঠিটা এসেছে 29 তারিখ। না, উনি লিখেছেন দিল্লিকে 29 তারিখ, দিল্লি 5 দিনে জানিয়ে দিয়েছে। আমি বলছি দিল্লি 29 তারিখে কেন লেখা হবে? রায়টা হচ্ছে 14। প্রথম কথা হচ্ছে যে এই সেন্ট্রাল ফোর্সের ব্যাপারটা তো আনপ্রেসিডেন্টেড, এটা তো পঞ্চায়েত ভোটে হয়নি আগে, সেক্ষেত্রে একটা হেজিটেশন রাজ্য সরকারের প্রথম থেকেই ছিল। এবং দ্বিতীয় কথা আইডিওলজিক্যাল হেজিটেশন, মানে একটা সেন্সে না আইডিওলজিক্যাল, আমি বলছি কথাটা মানেটা বলছি যে আমি যদি সেন্ট্রাল ফোর্স আনি তার মানে আমি মেনে নিচ্ছি যে আমার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো নয়, হুইচ ইজ নট ট্রু। না 18 ফেব্রুয়ারি তো দরকার ছিল, এটা তো না একেবারেই নয়, সেই রকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো নয়। তাহলে কারা বলল নির্বাচন কমিশনকে যে এই ফোর্স লাগবে? নির্বাচন কমিশন বললো, ডিএমএসপিরা শুনুন, ডিএমএসপিরা বললো, ডিএমএসপিরা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। দাঁড়ান না, আমি বলছি তো, দাঁড়ান, আসেনি বলেছে ডিএমএসপিরা কথাটা শুনুন, কি করেছে নির্বাচন কমিশনকে বলেছে, নির্বাচন কমিশন অ্যাডমিট করেছে, কি করেছিলেন? দাঁড়ান না, অ্যাডমিট করেনি। 2008-এর কথা তুলছেন কেন? 13টা ভোট হচ্ছে তো, 13 হচ্ছে তো ভোট, এবং সেই ভোটেতে দাঁড়ান নির্বাচন কমিশন কনফার্ম হয়েছে যে ল অ্যান্ড অর্ডারের জন্য ফোর্স চাই, কার দ্বারা? ডিএমএসপির দ্বারা। তারপর নির্বাচন কমিশন ভোটে গেছে, আজকে একটা ফেজের নমিনেশন শেষ হলো। আমার কাছে খবর হচ্ছে বাঁকুড়া জেলায় 4টে ব্লকে নমিনেশন জমা করা যায়নি ফুলফিল, আর বাকি 3টে ব্লকে 50% নমিনেশন জমা করতে পারেনি অপোজিশন। হুগলি জেলাতে সেম, বর্ধমান জেলায় মঙ্গলকোট, পূর্বস্থলী এবং আউসগ্রাম নমিনেশন জমা করার। আচ্ছা, এখানে তারপর কোচবিহারে বিধায়ক এবং ওই জেলার পরীক্ষিত লোক অক্ষয় ঠাকুর, সকলের চেনেন, নন, দীর্ঘ 30-40 বছর রাজনৈতিক জীবনে নমিনেশন দেওয়ার জন্য ব্লকে গেছে। এমএলএ কে তো পিটেছে, বৃদ্ধ নেতাদের নমিনেশন যারা মহিলাদের ধরে এমন মেরেছে, অক্ষয় ঠাকুরকে হাসপাতালে চিকিৎসা করিয়ে সে ডিএম অফিসে জোর করে গিয়ে বসে। একজন বিধায়ক খানাকুল নমিনেশন মনে হয় নীল 1-2 ব্লক, এরকম প্রচুর জায়গায় বেরোবে। এটা কি গণতন্ত্রের স্বাস্থ্যের লক্ষণ? আর অনুব্রত মণ্ডল যে স্বাস্থ্যের লক্ষণ কি? দ্বিতীয় জিনিস আমি বলি, বীরভূম জেলায় আজকে ইলামবাজারে নমিনেশন জমা ফেলতে দেওয়া হয়নি, যে অফিসে বসে নমিনেশন ফিল আপ হচ্ছিল অফিসটা ঘিরে রাখা হয়েছে, তারপর তোলা হয়েছে। গোলসি বর্ধমান জেলায় একদম হাইওয়ের ওপরে, সেখানে মানুষকে বাড়ি থেকে নমিনেশনের জন্য বেরোতে দেওয়া হয়। আজকে যেটা শেষ হলো, নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার, সর্বোপরি মহামান্য আদালত পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে কি কৈফিয়ত দেবেন, কি জবাব দেবেন ভাবুন। যে আজকে নমিনেশন যাদের জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে গেল 5 তারিখ, যারা দিতে পারলো না, যাদের দিতে পারলো না, তার জন্য নির্বাচন কমিশন, রাজ্য সরকার না। আপনি তো রাজনীতির লোক নয়, ওই তো আপনার অসুবিধা, আপনি ক্লাস 9 প্রফেসরি করেন আর সেজে এসেছেন এখানে সাজালো। আপনার আমার কর্মী গ্রামে পড়ে আছে, মার্কে পড়ে আছে, আপনার তো আসবে না, আপনার তো আসবে না। ঠিক আছে, আপনি বলবেন, আপনি ঠিক আছে বলবেন না, আমার এমএলএ মার্কে রক্তাক্ত,
পরিসংখ্যান অন্য কথা বলছে। আমার লোকের নমিনেশন জমা দিতে পারছে না, জেলা পরিষদের সভাধিপতি জমা বললো না। নির্বাচন কমিশনকে কৈফিয়ত দিতে হবে, রাজ্য সরকারকে দায় নিতে হবে এবং মহামান্য আদালতকে দায় নিতে হবে। কি হবে জবাব দিতে হবে। এক, রক্তক্ষয়ী নির্বাচন গণতন্ত্রের নামে রক্তের অলি বন্ধ করতে হবে। নির্বাচন কমিশনকে দায় নিতে হবে। বরঞ্চ ওরা বলছে অনুব্রত উপমুখ্যমন্ত্রী করতে হবে। তৃণমূল কংগ্রেস থেকে দাবি তুলেছে যে অনুব্রত মণ্ডলকে উপমুখ্যমন্ত্রী করতে হবে। আরামবাগে কি করতেন? অক্ষয় ঠাকুর হামমারা হয়ে গেছে। না আরামবাগে কি করতেন? লজ্জার কথা। আয়না কোত্থেকে দেখাবেন? এইটার দায় কি রাজ্য সরকার আনতে পারে? একজন বিধায়ক রক্তাক্ত অবস্থায় ভিডিও অফিস থেকে জমা দিতে নমিনেশন জমা করতে পারেনি, অতিরিক্ত ডেসিবেলে আয়না ভেঙেও যেতে পারে। আমার দুটো কথা, একটা হচ্ছে যে যদি কোথাও সন্ত্রাস হয়ে থাকে সেটা অত্যন্ত নিন্দনীয়। অনুব্রত মণ্ডলের দেখতে পাচ্ছেন না, পরিসংখ্যান অন্য কথা বলছে। যদি বলছে ওটা রেখাঙ্কিত করলাম, ব্যবহার করতে হয়, খুব লজ্জার ব্যাপার। আর অনুব্রত মণ্ডল যে কথাটা বলেছেন আপনাদের কন্ডেম করা উচিত। এখন কি ব্যবস্থা নিয়েছে শত্রু মনোনয়নপত্র একই কথা বলেছে। এই ধরনের রাজ্য সরকার চলছে পশ্চিমবঙ্গে। আমি যদি কাউকে মনোনয়নপত্র পেশ করতে না দেওয়া হয় আমি তার নিন্দা করছি। যদি বলছেন কেন? যদি আমি না দাঁড়ান আমাকে একটু বলতে দিন। আপনি অনেক কথা দেখুন বসে আছেন একটু আমি বলি গাড়ি কাজ লেগে গেছে, অক্ষয় ঠাকুর রক্তাক্ত, আপনি তো কথাই বলতে দিচ্ছেন না। যদি বলছেন এইটা যদি বলছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই নমিনেশন ফাইল করতে না দেয়া এবং সেই নিয়ে সন্ত্রাস নিয়ে বক্তব্য রেখেছেন, দেখব। সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতেও এরকম সংবাদ আসে। সংবাদ কাউকে যদি নমিনেশন করতে না দেয় নিয়ম হলো গিয়ে থানায় গিয়ে কমপ্লেন করা এবং থানাকে বলা আছে যথাযথ প্রোটেকশন দিয়ে তার নমিনেশন করিয়ে দেবে। শুধু কাগজে কমপ্লেন করলে তো হবে না, আমাদের দেশের আইন মতন কমপ্লেন করতে হয়। আর এত বড় ইলেকশন এই ধরনের ছোটোখাটো কমপ্লেন থেকে থাকে। আমরা 34 বছর এই একই চোপ বেশি ভুগেছি। আমাদের 70%, আমি তখন কংগ্রেসের দায়িত্বে ছিলাম, 70% জায়গায় সিপিএম নমিনেশন দিতে দেয়নি, তারাই আজকাল অভিযোগ করছে। এটা তো হতেই পারে যে বামেরা লোক পাচ্ছে না, ক্যান্ডিডেট পাচ্ছে। তৃণমূলের মারপিট হচ্ছে। সুমনদেব চ্যাটার্জি বর্ধমানে অক্ষয় ঠাকুর যে মার খেলো, লোকজন নিয়ে গিয়েছিল জমা করতে, তো লোক না পেলে খয়রাছড়ে ইলামবাজারে সব জায়গায় লোক। আপনি কি বলছেন এটা হতে পারে? আপনি কি করে এটা বললেন? খানাকুর কোথায় কোনটা বলবো? এমন হতেই পারে যে লোক পাচ্ছে না, হতেই তো পারে। লোক যাচ্ছে, যদি না যেত, মার কেউ না খেত, তাহলে বুঝতাম লোক পাইনি। কিন্তু লোক তো যাচ্ছে, লোকে তো তৃণমূলের দিকে চলে আসছে, আমাদের মারছে, একদম চলে আসছে। তারা আমাদের লোককে মারছে। শুনুন, আপনাদের 6 জনকে সিপিএম ও মেরেছিল, আপনার মনে আছে? তখন চেঁচিয়েছিলেন, তখন তো চেঁচাননি, অনেকদিন আগে বড় আগেকার কাছে, তখন আপনি গদি সুমনদেব চ্যাটার্জিকে কে মেরেছে? 27 নভেম্বর 2011 কে মেরেছে? গণতন্ত্র এখানেও আপনি এখানেও গণতন্ত্র হরণ করেছেন, এমনি তো লোক পিটিয়েছেন প্রচুর। এখন কেন আর গণতন্ত্র বলতে দিন অন্তত। সেটা হচ্ছে যে কথাটা, যে পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। গতকাল পর্যন্ত পরিসংখ্যান
তাতে প্রত্যেকটা জায়গাতে মানে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত প্রত্যেক জায়গাতে এটা একটা রাজ্য সরকার এবং আপনি নিশ্চয়ই মানবেন 150-ও বেশি এফআইআর হয়েছে, সেটাও তো ফ্যাক্ট। নিশ্চয়ই যদি নমিনেশন পেপার না দিতে হয় নিশ্চয়ই আমরা গণতান্ত্রিক পরিবেশে বিরোধীরা তারা আপনি বলুন তো যে কোত্থেকে কি পরিস্থিতিতে হলে বাহিনী চেয়েছিল, যদি আজকে 3 মাস আগেও এই বাহিনী আজকে মানে কেন্দ্রীয় সরকারের পক্ষে সেই বাহিনী দেওয়া সম্ভব হতো না। ছত্তিশগড়ের যে ঘটনা ঘটেছে এটা তো কারুর ধারণার মধ্যে ছিল না, সেটা 35 কোম্পানি। বক্তব্য থাকে 6 মাস আগে গত বছর 2000 অর্থাৎ 2012 সেপ্টেম্বরে 800 কোম্পানি চাওয়া হয়েছিল। আমি বলছি প্রক্রিয়াটা যখন যদি তখন থেকে শুরু হতো তাহলে এই অবস্থায় শেষ বেলায় 29শে মে দিল্লিকে আর 24শে মে রাজ্যকে দিতে হতো না। মৌখিকভাবে কথা হয়েছে এবং চিঠিও গেছে, দুটো চিঠি পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকার, মৌখিকভাবে কথা হয়েছে। যে ফোর্সটা থাকলে যদি তাদের রিজার্ভে ফোর্স সেই সময় পরিপ্রেক্ষিতে না থাকে তাহলে শুধু তো রাজ্য সরকারকে দোষ দিয়ে লাভ নেই। আগেই আমরা দেখিয়েছি নির্বাচন হওয়া নিয়ে কি কোনো সংশয় আছে? দেখুন, প্রথমত এই যে সমস্যাটা নতুন করে আবার আজকে আসলো তাতে কিন্তু রাজ্য সরকারকেই আদালতে যেতে হবে। আর রাজ্য সরকার যেহেতু জানিয়েছিল যে তারা সিকিউরিটি প্রোভাইড করবে, এগ্রি করেছে, কারণ এখনো এগ্রি আছে কিন্তু, ফলে রাজ্য সরকারকে গিয়ে বলতে হবে যে আমি সিকিউরিটি দিতে পাচ্ছি না। এই যে সিকিউরিটি দিতে পাচ্ছি না, রাজ্য সরকার পরিষ্কার চিঠিটা প্লেস করে দেবে না, আমি বলছি যে দিতে পাচ্ছি না এটা রাজ্য সরকারের তরফ থেকে। তারপরে কি হতে পারে? তারপরে গত হিয়ারিং এই করে দিয়েছেন রাজ্য সরকারের তরফ। তারপরে কি হতে পারে? তারপরে যেটা হতে পারে সেটা দুটো তিনটে অপশন আছে। একটা হলো কোর্ট পরিষ্কার করে রিফেজিং করতে পারে, মানে রিফেজিং করার আমাদের বাড়িয়ে দেয়া। হ্যাঁ, আমাদের পঞ্চায়েত নির্বাচন আইন 2003-এর 137-এর 2 নম্বর ধারায় সেই সুযোগটা আছে রিফেজিং করা, যে স্টেট পুলিশ এত আমার অ্যাভেলেবেল আছে তার প্রেক্ষিতে ডেটটাকে করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা রিফেজিং মানে ইচ্ছে করলে 4 মাস পেছিয়েও দিতে পারে, রিফেজিং কথার মধ্যে সেটা রিফেজিং এর সুযোগ আছে, সেই সুযোগটা আছে, সেই সুযোগটা আছে। বিহারের নির্বাচন কমিশন কিন্তু 10টা ফেজে নির্বাচন করেছিল, এমনকি একটা জেলাকেও পর্যন্ত ওরা ভাগ করেছে। কিন্তু যেটা সুমনদা এতক্ষণের আলোচনা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে পঞ্চায়েত নির্বাচন তো অন্য রাজ্যেও হয়, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অতি সম্প্রতি আসাম ব্যতিক্রম, সেখানে এথনিক গোষ্ঠীগত দ্বন্দ্ব ছিল, কিন্তু অন্য কোন রাজ্যে রাজনৈতিক দ্বন্দ্বের এই তীব্রতা ভূভারতে নেই, কোথাও নেই। আপনি মহারাষ্ট্রে যান, একেবারে ক্যালেন্ডার ওয়াইজ নির্বাচন হয়, সেখানে কোনো পলিটিক্যাল পার্টি ইন্টারফেয়ার করে না। স্টেট ইলেকশন 4 বছর আগে আচ্ছা, আমি যেটা বলতে চাইছি পশ্চিমবাংলা একমাত্র দুর্ভাগা রাজ্য যেখানে পলিটিক্যাল কনফ্লিক্ট যে লেভেলে চলে যায় তাতে গ্রামগুলো রাজনৈতিকভাবে বিভাজিত হয়ে থাকে একদম স্থায়ীভাবে, যার রিফ্লেকশন পঞ্চায়েতের কাজকর্মের মধ্যে পড়ে, প্রায় যুদ্ধ চলে। সোজা কথা, কারণটা কি দেখুন, আলটিমেটলি পঞ্চায়েত কাজ করে কিভাবে? মানুষের অংশগ্রহণের মাধ্যমে। গ্রাম সভা, গ্রাম সংসদে মানুষের অংশগ্রহণ হয়, তার মাধ্যমে গ্রাম উন্নয়ন প্রকল্পগুলো চলে। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যে দলীয় বিভাজন বা যে অবস্থাটা তৈরি হয় সেটা কিন্তু দীর্ঘস্থায়ীভাবে চলতে থাকে। এখন এই পর্যায়ে কি হতে, যার রিফ্লেকশন কিন্তু হয়। আমি এই প্রসঙ্গেই একটা কথা বলবো, রবীন্দ্র এখানে আছে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া অথবা মনে করেন আরামবাগ সাব ডিভিশনে 100% রবীন্দ্রদের কন্ট্রোল ছিল, কিন্তু উন্নয়ন কি খুব একটা করতে পেরেছে? কারণটা হলো যে জনগণকে সঙ্গে নিতে পারেনি। অর্থাৎ জনগণ মানে আপনি যদি পার্টিসিপেশন এনশিওর করতে হয় তাহলে রাজনৈতিক জায়গাটাকে অর্থাৎ কনসেনসাসের জায়গাটাও তৈরি করতে হবে। অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে যে বিভাজনের জায়গাটা তৈরি হয় সেটা কিন্তু আলটিমেটলি আমার পঞ্চায়েতের পারফরমেন্সের মধ্যে সরাসরি প্রভাব পড়ে এবং ফলে অনুন্নয়ন।
একটা সরাসরি সম্পর্ক। এখন এই যে আজকের যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, দেখুন তাতে দুটো পার্ট, একটা হলো দায়ের পার্ট। আমরা স্টেট ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার দুটো পার্টি কোর্টে গিয়েছিল এবং কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে, যেটা একটা পার্টি গিয়েছে না সেটা ঠিক আছে না, তারপরে তো ডিভিশন বেঞ্চে তো গেছে, ডিভিশন বেঞ্চে তুমি বলতে দাও, প্রথম মামলাটা বলতে দিন আপনি। এই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য মামলা করতে বাধ্য হয়েছে। আমার তাহলে হয়ে যখন গেছে আর কারণ খুঁজে এই যে কোর্ট যে মানে ফোর্সেবল জাজমেন্টটা দিয়েছিল অপারেটিভ পার্টে যাতে নির্বাচনটা হয়ে যায়। এখন প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকার সেখানে দায়বদ্ধতা অর্থাৎ অঙ্গীকার করেছে যে হ্যাঁ এই দায়িত্বগুলো পালন করব, স্টেট ইলেকশন কমিশন অঙ্গীকার করেছে হ্যাঁ এই দায়িত্ব। এবার রাজ্য সরকার এই তথ্যগুলো দিয়ে হাত তুলে দিল। আমি কিন্তু ফার্স্ট কথা বলবো দায়ের দিক থেকে, একটা হলো দায়ের দিক থেকে আর একটা হলো অপারেটিভ দিক থেকে। দায়ের দিক থেকে রাজ্য সরকার কিন্তু মানে নিরপেক্ষভাবে শৃঙ্খলা রক্ষার মধ্য দিয়ে নির্বাচন পরিচালনায় দায়বদ্ধ, ফলে সে কনস্টিটিউশনাল একটা দায়িত্ব পালন করতে পারলো না, যেটা আইনের চোখে ব্রেকডাউন অব দ্য কনস্টিটিউশনাল মেশিনারি। অর্থাৎ আমি রাজ্য সরকার আমি সাংবিধানিক একটা দায়িত্ব পালন করতে পারলাম না, সেটা কিন্তু সরাসরি আমি দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব অপারগ। না না, যদি আমি বলছি আমি কথা বলছেন না, অন্য জায়গা থেকে কোম্পানি পেতে পারে, অন্য পাঞ্জাবে বলেনি চাওয়া হয়েছে, শেষ করতে না আমাকে বলেনি যদি না পাওয়া তাহলে এখনো তো চাওয়া হয়েছে। তাহলে একটা দায়ের দিক থেকে এইবার অপারেটিভ পার্টি যেটা হয় সেটা বিহারে এই ধরনের একটা ক্রাইসিস সত্যি হয়েছিল। বিহারে তখন কিন্তু আলটিমেটলি কোর্ট বলেছিল শেষ পর্যন্ত রাজ্য সরকারকে বলেছিল একেবারে শেষ স্টেজে গিয়ে যে রাজ্য সরকার তুমি নির্বাচন কমিশনের সাথে বসো। নির্বাচন কমিশন তখন কিন্তু ওই আমাদের মতন 137-এর 2 ধারা ওদের অন্য একটা ধারা ইউজ করে একদম বাধ্য করেছিল রাজ্য সরকারকে, তোমার অ্যাভেলেবেল ফোর্স কত? বললো আমার 37,000 আর্ম ফোর্স আছে। 37,000 আর্ম ফোর্সের প্রেক্ষাপটে তখন তারা নতুন করে রিফেজিং করে এবং নির্বাচনটা 3 মাস পিছিয়ে গিয়েছিল বিহারেও। এবং আলটিমেটলি তখন স্টেট ইলেকশন কমিশনের যে ডিকটেশন এবং তা নিরাপত্তা বিধান সুনিশ্চিত করে স্টেট আর্ম পুলিশের দ্বারাই কিন্তু বিহারে নির্বাচন হয়েছিল। পশ্চিমবাংলাতে এই সম্ভাবনাটা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যতটুকু আমি বুঝতে পারছি যে আলটিমেটলি রাজ্য সরকার যদি কোর্টে গিয়ে হাত তুলে দেয় যে আমি পারছি না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার দায়টা রাজ্য সরকারের থাকবে এবং স্টেট ইলেকশন কমিশন তখন কিন্তু রিফেজিং এ যেতে বাধ্য হবে নির্বাচনটাকে পরিচালনা করবার প্রশ্নের মতো। এই রিফেজিংটা কিভাবে হবে, কেমন হবে, সেটা অবশ্যই স্টেট ইলেকশন কমিশন আর্ম কতটুকু পাচ্ছে, আর্ম ফোর্স কতটুকু পাচ্ছে, নিরাপত্তা কতটুকু সুনিশ্চিত করতে পারছে। আরেকটা হলো নমিনেশনের ব্যাপারে আমি আপনাদের কনসার্ন পার্টিকে বলি, আমি যতটুকু স্টেট ইলেকশন কমিশনের খবর রাখি, আপনারা আমি জানি না আপনারা আজকে কমপ্লেন করেছেন কিনা, স্টেট ইলেকশন কমিশন কিন্তু পরিষ্কার করে বলেছে যদি মেজর কোনো ব্লকে দেখা যায় যে নমিনেশন সাবমিট হয়নি ঠিক মতন, তাহলে তারা এক্সটেনশন করবে ডেটের। অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ব্লকে আপনি নমিনেশন সাবমিট করতে পারেননি, তাহলে আগামীকালই আপনি নোটিশ পাবেন যে 3 দিনের জন্য এক্সটেনশন। আমি এটা জানি আজকে প্রচুর জায়গায় করা হয়। আজকে যখন আমাকে আবিদুল সোরানি জানায়, আমি গিয়েছিলাম স্টেট ইলেকশন কমিশন অফিসে। এখানে আসার আগে আমি ওখানে গিয়ে বলে এসেছি যে গত 17ই মে সর্বদলীয় মিটিংয়ে কমিশনার ম্যাডাম আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি কোনো জায়গায় এরকম ঘটনা ঘটে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করবে, কারণ একতরফা হবে না। এবং সেইটা আমরা আজকে এখানে বলেছি, আমরা সেক্রেটারি সচিবের সাথে মিট করে জানিয়েও এসেছি, তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। কারণ এখন কথাটা হচ্ছে নির্দিষ্টভাবে এই এখন নির্বাচন আমরা প্রসেস শুরু হয়ে গেছে, এখন নির্বাচন করার দায়িত্ব ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার। তারা কোর্টের কাছে তারা সহমত পোষণ করেছেন এবং তারপর এটাকে নিয়ে যাওয়ার জন্য গতকাল যেভাবে অ্যাডভোকেট জেনারেল যে আহুতি করলেন সেটাও আমাদের মাথা নুয়ে দিয়েছে। যারা একদিকে কারণ একদিকে পঞ্চায়েত আদালতেই বিতর্ক হয়েছে, না পঞ্চায়েত মন্ত্রী যেভাবে বলেন যে নমিনেশন দিতে যদি না এইভাবে যদি আপনারা না পারেন দেবেন, দিতে যাচ্ছেন কেন? আরে তাহলে উনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে তিনি মন্ত্রী আছেন কেন?
এইসব প্রশ্ন কোনো আমি একদম শেষ পার্টে আপনার ওম প্রকাশের কাছে আসবো যে একেবারে শুরুতেই নির্বাচন কমিশন ওই সেপ্টেম্বর 2012-তে 300 কোম্পানি মনোনয়ন জমা দেওয়ার পর্ব শুরু হওয়া থেকে 300 কোম্পানি চেয়েছিল। আপনার কি মনে হয় যে এই যে ছবিগুলো হাফ উইন্ডো করে যাচ্ছিল সেই ছবিগুলো, সেই অশান্তিতে 300 কোম্পানি যদি কেন্দ্রীয় বাহিনী এখানে থাকতো অপেক্ষাকৃত কম ভায়োলেন্স এবং কম সমস্যা হতো আইন শৃঙ্খলা? খুবই খারাপ লাগছে এটা বলতে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা চক্রান্ত, যে একটা বিশাল জায়গায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের এই 9টা জেলায় যেখানে তৃণমূল কংগ্রেসের প্রভাবটা অন্যান্য রাজনৈতিক দলগুলির তুলনায় বেশি, এখানে অন্য কাউকে আর কি মনোনয়ন দেওয়া যাবে না। তাই জন্য রাজ্য সরকার, আমি যদি বলি রাজ্য সরকার কিন্তু ইলেকশনের দিনে কেন্দ্রীয় বাহিনী থাকা না থাকা নিয়ে যতটা না বদার ছিল, তারা বদার ছিল যাতে নমিনেশনের সময় আর কি কেন্দ্রীয় বাহিনী না থাকে, তাতে তাদের যে নেফারিয়াস ডিজাইন তারা কিন্তু সফল হয়েছে। আর সফল হওয়ার জন্য কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেক জায়গাতে যেরকম ভাবে অকথ্য অত্যাচার করা হয়েছে, অকথ্য আর অথচ সেন্ট্রাল ফোর্সেস নেই। এটা আমাদের তো দাবি থাকছে যে সমস্ত জায়গাতে নতুন করে বা প্রয়োজন হলে মনোনয়ন পত্র আর কি জমা দেওয়ার সুযোগ দেওয়া হোক। আমার মনে হয় আমরা একটু মানে আর্লি কনক্লুশনে আসছি। মধ্যপ্রদেশ, ওড়িশা এবং পাঞ্জাবের সঙ্গে কথা হয়েছে, হয়তো চলে আসবে, আগে চলে আসুক, নমিনেশন থেকেই সেন্ট্রাল ফোর্স বলে দিয়েছে ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী রাজ্য সরকার চলছে, 321 কোম্পানি বেঞ্চের রায় অনুযায়ী চলছে, মানে তোমরা কোর্টে যাও, তাহলে তো কোর্টে যাও, ডিভিশন বেঞ্চ যা রায় দিয়েছে রাজ্য সরকার বলেছে তাই তো করছে। এটা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সময় এখনই এখানে শেষ। প্রতিপক্ষ অনুষ্ঠানে আসার জন্য আপনাদের আরেকবার ধন্যবাদ। অবশ্যই মাঝে মাঝে আমরা ডেসিবেলের সীমা মনে হয় অতিক্রান্ত হয়ে গেছিল, আমরা অতিক্রম করে ফেলেছিলাম এই অনুষ্ঠানে, কিন্তু যে আমার মনে হয় সবাই এই বিষয়ে একমত হবেন যে গণতান্ত্রিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশের একটা নির্বাচন হতে পারে, শুধু নির্বাচন কেন, সুস্থভাবে নাগরিকদের জীবন চর্চা চলতে পারে, সেই গণতান্ত্রিক পরিবেশটুকু রাজনৈতিক পরিমণ্ডলেও যেন পশ্চিমবঙ্গে থাকে, এই বলেই অনুষ্ঠান শেষ করবো। আপনার